আমার ভয় লাগছে আয়রা যদি তোমাকে আমার কাছ থেকে কেড়ে নেয়। আমি ওর সাথে যা করেছি তারপরে মনে হয় না সে আমার জীবনের সাথে নিজেকে জড়াবে, তাই তোমার ভয় অযৌক্তিক। আর আমি আজ থেকেই চাকরি খোঁজ করব, কোথাও চাকরি পেলে এই চাকরিটা ছেড়ে দেব। মনে মনে বললাম, ভয় কি আর এমনি এমনি পাচ্ছি? সত্যি কথাটা যদি আয়রা জানতে পারে তাহলে তো আমাকে জানে মেরে দেবে, আর তুমি জানলে তো আমাকে ছেড়ে চলে যাবে। ঠিক আছে, দেখো যত তাড়াতাড়ি সম্ভব বের হতে পারো এখান থেকে। আয়রা এতক্ষণ ধরে সিসিটিভিতে দেখছিল যে তানিশা আর নিলয় কথা বলছে। আয়রা দেখছে আর রাগে ফুঁসছে আর বলছে, আনিশা, আমি সমস্ত সত্যিটা জানতে পেরেছি। আমি নিলয়কে আমার করে নেওয়ার জন্য দেশে ফিরে এসেছি। এই কোম্পানিটাও কিনেছি নিলয়ের কাছ থেকে, নিলয়কে নিজের করে নেওয়ার জন্য। এরপর আয়রা পিয়নকে ডেকে বলল নিলয়কে কেবিনে দেখা করে যেতে বলার জন্য। পিয়ন নিলয়ের কাছে এলো। স্যার, ম্যাডাম আপনাকে ডাকছেন। ঠিক আছে, তুমি যাও, আমি যাচ্ছি। কি ব্যাপার, এসেই তোমাকে তলব করলো? হয়তো চাকরি থেকে বরখাস্ত করবে, তাই রিটায়ারমেন্ট লেটারটা দিবে এখন। আচ্ছা, আগে যাই তো। নিলয় আয়রার ক্যাবিনের সামনে গিয়ে, মে আই কাম ইন ম্যাম? ইয়েস। ভিতরে গেল। আয়রা নিলয়কে একটি কন্ট্রাক্ট পেপার দিল। এতে সাইন করুন। এটা কিসের কাজ? আপনাকে এই মুহূর্ত থেকে আমার পিএ অ্যাপয়েন্ট করলাম। আর পিএ পোস্টের জন্য 5 বছরের কন্ট্রাক্ট এটা। মানে আপনি আগামী 5 বছর এখানকার চাকরি ছাড়তে পারবেন না। চাকরি ছাড়তে হলে কোম্পানিকে 2 কোটি টাকা দিতে হবে। নিলয় বুঝতে পারছে না আয়রা কি করতে চাচ্ছে। যেখানে নিলয়ের চাকরি চলে যাওয়ার কথা সেখানে তার প্রমোশন হচ্ছে। এটা অন্য কারোর জন্য খুশির সংবাদ হলেও নিলয়ের জন্য নয়, কারণ 5 বছর এখানে চাকরি করার কথা কোনো দিনই তানিশা মেনে নেবে না। ম্যাম, এই কন্ট্রাক্ট সাইন না করলে হয় না? কেন? না, মানে আমার জেফ বলেছে যত তাড়াতাড়ি সম্ভব এই কোম্পানি থেকে বের হয়ে যেতে। এই কথা শোনার সাথে সাথে আয়রার মাথায় যেন আগুন ধরে গেল। তা তো বলবেই, ও তো বুঝতেই পেরেছে কেন আমি দেশে ফিরে এসেছি। আমি জানতাম এমন কিছু হবে, তাই এর ব্যবস্থা করে রেখেছি আগে থেকে। মনে মনে বললাম, এই যে আমার হাতে কাগজটা দেখছেন না, এটা আপনার টার্মিনেশন লেটার। এখানে লেখা আছে আপনি কোম্পানি থেকে টাকা চুরি করেছেন, তাই আপনাকে বরখাস্ত করা হয়েছে। কিন্তু আমি তো কোনো টাকা চুরি করিনি। সেটা আপনি জানেন আর আমি জানি, আর কেউ জানে না। আর আমি যদি বলি কোম্পানির লোকেদের বলি তাদের চাকরি বাঁচাতে মিথ্যা সাক্ষী দিতে, তাহলে তারা রাজি হয়ে যাবেন। তারপর তো আপনি চলে যাবেন, তখন আপনার পরিবারের কি হবে? তাই বলি কি, সিগনেচারটা করে দেন, এতে সবারই ভালো হবে। নিলয় আর না ভেবে সাইন করে দিল। এখন সোজা বাড়ি যাবেন, কাল থেকে আমার পিএ হিসেবে জয়েন করবেন। ওকে ম্যাম। নিলয় চলে গেল। আয়রা নিজে নিজে বলতে লাগলো, আসছে আমাকে জিএফ দেখাতে। এমন সময় তানিশা না বলে আয়রার ক্যাবিনে ঢুকলো। এসবের মানে কি? তুই নিলয়কে 5 বছরের জন্য কন্ট্রাক্ট সাইন করালি কেন? হাউ ডিয়ার ইউ! তুই আমার কেবিনে আমাকে না বলে ঢুকে আবার আমাকেই তুই তোকারি করছিস। আমি তোর বস, তুই জানিস না? বস ছিলি, এখন আর নেই। আমি চাকরিটা ছাড়ছি, আর নিলয়ও ছাড়ছে। কন্ট্রাক্টের 2 কোটি টাকা আমি দিয়ে দিব, আর কালকে নিলয়কে বিয়ে করব। তোর জন্য 5 বছর শায়নের থেকে দূরে থাকতে হয়েছে আমাকে। এবার তুই কিচ্ছু করতে পারবি না। এই কয়েক ঘন্টায় তুই কি বা করতে পারবি? আজকের দিনটা গেলে কাল সকালেই আমার আর শায়নের বিয়ে কাজী অফিসে। এই বলে তানিশা চলে গেল। আর আয়রা একজনকে ফোন করে বলল, হ্যালো, এই ঠিকানাতে যা, গিয়ে আনিশা নামের মেয়েটাকে রাতেই কিডন্যাপ করবি। অপর পাশ থেকে জি ম্যাম। রাত 12টা। তানিশার জ্ঞান ফিরল। সে দেখলো তাকে হাত পা বাঁধা অবস্থায় ফেলে রাখা হয়েছে। তার ঠিক সামনে বসে আছে আয়রা। তানিশার মনে আছে যে সে বাড়ি ফেরার পথে তার মুখের সামনে রুমাল চেপে ধরা হয়েছিল। আয়রা, তুই হ্যাঁ আমি। তুই আমাকে কিডন্যাপ করেছিস? হ্যাঁ, কিডন্যাপ করিয়েছি, এখন বিয়েটাও দিব তোর। বিয়ে দিবি মানে? কার সাথে বিয়ে দিবি? আমি নিলয়কে ভালোবাসি। জাস্ট শাট আপ! তুই আমার বেস্ট ফ্রেন্ড হয়ে আমার সাথে এমন করলি। দেখ এবার এর শোধ কিভাবে তুলি। ওই, তোরা বরকে নিয়ে আয়। এবার আয়রার লোকজন একটি ছেলেকে নিয়ে এলো। দেখে বোঝা যাচ্ছে ছেলেটি নেশা করেছে। নেশায় তাল সামলাতে পারছে না, তাই তাকে ধরে ধরে আনা লাগছে।
এই যে তোর বর, এবারে কে বিয়েটা করে ফেল। বিয়ের পর তোকে শ্বশুরবাড়ির রাঙামাটির একটি গ্রামে পাঠিয়ে দিব। সেখানে ফোনে নেটওয়ার্কও পাবি না যে নিলয়ের সাথে যোগাযোগ করবি। তোর কি মনে হয় তুই আমাকে জোর করে বিয়ে দিবি আর আমার বাবা তোকে ছেড়ে দেবে? তোর সব অতীতের কুকর্মের কথা আঙ্কেল আমাকে বলে দিয়েছে। আঙ্কেলও এই বিয়েতে সম্মতি দিয়েছে। নে রেজিস্ট্রারে সাইন কর। না, সাইন করব না আমি। তাহলে গুলি খেয়ে মর। আনিশার মাথায় বন্দুক ঠেকিয়ে তানিশা আর কিছু না বলে সাইনটা করে দিল, কারণ সে জানে যে আয়রা যা বলে তাই করে। সে যদি বিয়েটা না করতো তাহলে আয়রা তাকে মেরে ফেলতো। এভাবে বিয়েটা হয়ে গেল। তারপর তানিশা এর চোখ বেঁধে গাড়িতে বসিয়ে শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা করিয়ে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা হলো আয়রা। আয়রা বাড়ি ফিরতে ফিরতে আয়রার 5 বছর আগের কথা মনে পড়তে লাগলো। কিভাবে সায়নের সাথে তার দেখা হয়েছিল, কিভাবে সম্পর্কটা তৈরি হয়েছিল। ফ্ল্যাশব্যাক 5 বছর আগে। আজ আয়রা, তানিশা আর নিলয়ের ভার্সিটির প্রথম দিন। নিলয়ের বাড়িতে। নিলয়, মনোযোগ দিয়ে পড়াশোনাটা করিস বাবা। তোর বাবা মারা যাওয়ার পর তোকে তার রেখে যাওয়া সর্বস্ব দিয়ে বড় করেছি। তোকে পড়াশোনাটা শেষ করে সংসারে হাল ধরতে হবে, ছোট বোনটার দায়িত্ব নিতে হবে। জি আম্মু, বুঝেছি। আর দেখিস তো যদি 2-1টা টিউশনি জোগাড় করতে পারিস। আসলে নিধির আরেকটা টিচারের কাছে পড়া দরকার, কিন্তু সংসারে টানাটানিতে পেরে উঠতে পারছি না। ঠিক আছে আম্মু, যত তাড়াতাড়ি পারি 1-2টা টিউশন জোগাড় করে ফেলবো। কি করব বল বাবা, লেখাপড়াটা তো শেষ করতে পারিনি, তাই তোর বাবা মারা যাওয়ার পর কোনো চাকরি জোগাড় করতে পারিনি। এই সেলাইয়ের কাজ চালিয়ে যা জোগাড় করতে পেরেছি, আর তোর বাবা জমিয়ে রেখে গিয়েছিল তাই দিয়ে সংসারটা কোনো মতো টিকিয়ে রেখেছি। তাহলে আমি আসি। আয়। আয়রার বাড়িতে। আয়রা, ঘুম থেকে ওঠ, আজকে না তোর ভার্সিটির প্রথম দিন? মা, আজকের এই স্পেশাল দিনেও বাবা নেই। কি আর করার, ব্যবসার কাজের জন্য গতকালই বিদেশে যেতে হয়েছে। না হলে তো তোর বাবা আজকে থেকেই চেয়েছিল, আজকে থাকতেই চেয়েছিল। তবে তোর জন্য একটা গিফট রেখে গেছে তোর বাবা। কে গিফট? আজ থেকে এই গাড়িটা ড্রাইভ করে তুই ভার্সিটি যাবি। ওয়াও, থ্যাঙ্কস মা। থ্যাঙ্কসটা তোর বাবাকে দিস। ওকে। তানিশা কি তোর সাথে যাবে নাকি আলাদা যাবে? আমি যাওয়ার সময় ওকে পিক করে নিব। কিছুক্ষণ পর আয়রা বেরিয়ে গেল তানিশার বাড়ির উদ্দেশ্যে। আয়রা আর তানিশা যথাসময়ে ভার্সিটি এসে পৌঁছালো। তারা নিজেদের ক্লাসে ঢুকলো। ঢুকে আয়রা চোখ পড়লো নিলয়ের উপর। নিলয়কে দেখতে সব থেকে আলাদা লাগছে, কারণ আজকে ভার্সিটির প্রথম দিন। সবাই বেশ ভালো মানের জামা কাপড় পরে এসেছে, সেখানে নিলয়ের জামা কাপড় খুবই সাধারণ। দেখ, ছেলেটা কি খ্যাত, কোন দিন কোন জামা পরে আসতে হয় সে ধারণাও নেই। আসলে ক্লাসের সৌন্দর্যটাই নষ্ট করে দিয়েছে। সবাই রং বেরঙের নতুন জামা পরেছে, মাঝে একটা ফিকে রঙের পুরনো জামা পরে এসেছে। জামা কাপড় দেখে বোঝা যাচ্ছে খুব একটা ভালো পরিবারের ছেলে না। এর থেকে দূরে থাকাই ভালো। এইসব ছেলেদের নজর আবার বড়লোক পরিবারের মেয়েদের দিকে বেশি হয়। এরপর ক্লাস শুরু হলো। আজকে যেহেতু প্রথম ক্লাস, তাই আজ টিচাররা সব স্টুডেন্টদের সাথে পরিচিত হলো। একে একে সবাই পরিচিত হচ্ছিল। এরপর আসলো নিলয়ের পালা। নিলয়ের পরিচয় দেওয়ার আগেই প্রফেসর বলল, স্টুডেন্টস, এ হলো নিলয়, এই ক্লাসের সেরা ছাত্র। বোর্ড পরীক্ষায় সারা দেশে পঞ্চম হয়েছে। নিলয়, তোমার বিষয়ে কিছু বলো। নিলয় নিজের পরিচয় দিল। তানিশা ফিসফিস করে আয়রাকে বলছে, এই ছেলে নিশ্চিত পরীক্ষায় নকল করে এত ভালো রেজাল্ট করেছে। চেহারা দেখে তো মনে হয় না এত ভালো রেজাল্ট করার যোগ্যতা ওর আছে। আমার কিন্তু তা মনে হচ্ছে না, দেখে তো সহজ সরলই লাগে। চল ক্লাসের পর ওকে একটু ঘাটিয়ে দেখি। কি করবি রে তুই? ক্লাস শেষেই দেখতে পাবি। ক্লাস শেষ হওয়ার পর নিলয় একটু তাড়াহুড়ো করে বের হচ্ছিল, কারণ ওর কিছু বন্ধুদের সাথে দেখা করবে ঠিক করেছিল। যদি ওর বন্ধুরা ওকে 2-1টা টিউশনি ম্যানেজ করে দিতে পারে আর কি, এই আশায়। আয়রা দেখলো যে নিলয় বেশ তাড়ায় আছে, তাই সে ইচ্ছে করে গিয়ে নিলয়ের সাথে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যাওয়ার অভিনয় করলো। নিলয় আয়রাকে সরি বলবে তার আগে আয়রা মাটি থেকে উঠে দাঁড়িয়ে নিলয়ের গালে এক চড় বসিয়ে দিল। মেয়ে মানুষ দেখলেই ধাক্কা মারতে ইচ্ছে করে, তাই না? সরি, আসলে একটু তাড়াই ছিলাম, তাই খেয়াল করি নাই। আয়রা, এসব নিম্ন শ্রেণীর পরিবারের ছেলেদের আমার ভালো করে জানা আছে। আজ ধাক্কা মেরেছে, কাল দেখা গেল লাইন মারবে।
আঙ্কেলকে বলে একে ভার্সিটি থেকে বের করে দেয়। প্লিজ এমন করবেন না, ভুল করে ধাক্কা লেগে গেছে। এভাবে তো ক্ষমা পাবে না। ক্ষমা পাওয়ার জন্য তো কিছু করা লাগবে। কি করা লাগবে বলেন, আমি রাজি আছি। এখানে ভার্সিটির সবার সামনে আমার বান্ধবী আনিশার দিকে ইশারা করে এর জুতোগুলো সাফ করে দেওয়া লাগবে নিজের রুমাল দিয়ে। নিলয় কিছুক্ষণ তাকিয়ে থাকলো, তারপর নিচু হয়ে আয়রার জুতো পরিষ্কার করতে গেল। ম্যাম, জুতাটা চকচকে করে দিই। হ্যাঁ দে। ঠিক আছে, তাহলে আমি একটু রুমালটা ভিজিয়ে আনি। ঠিক আছে, তাড়াতাড়ি আসবি। আর যদি ফেরত না আসিস তাহলে তার ফল ভালো হবে না। আগের দিন বৃষ্টি হয়, কিছুটা কাদা পানি জমেছিল মাঠে। নিলয় সেখানকার পানিতেই রুমালটা চুবিয়ে আনলো, এনে আয়রার জুতা মুছতে লাগলো। কিছুক্ষণ পর নিলয় বলল, হয়ে গেছে জুতা পরিষ্কার, এই দেখেন। আয়রা তো নিজের জুতার দিকে তাকিয়ে আটকে উঠল। এ কি, আমার জুতার চেহারা এমন হলো কেন? তুই কোন পানিতে রুমাল ভিজিয়ে এনেছিস? কালকে বৃষ্টি হলো না, মাঠে অনেক পানি জমেছে, সেখান থেকে নিয়ে এসেছি। হাউ ডিয়ার ইউ! তুই জানিস আমরা কারা? ওনাকে আয়রার দিকে ইশারা করে। ঠিক চিনতে পারছি না, তবে আপনাকে দেখে বোঝা যায় আপনি ওনার চামচা। তানিশা এবার নিলয়কে থাপ্পড় মারতে যাবে, তখন নিলয় তানিশার হাত ধরে ফেলে। চামচা বলায় খুব লাগলো, তাই না? আমারও ঠিক ওই রকমই খারাপ লেগেছিল যখন আপনি আমার পরিবার তুলে কথা বলেছিলেন। এবার আর কোনো কথা না বাড়িয়ে নিলয় ওই জায়গা থেকে চলে আসলো। আয়রা তো একদম হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে, কারণ তার সাথে এমন ঘটনা আগে কোনো দিনও ঘটেনি। তার বাবা অনেক ক্ষমতাশীল ব্যক্তি হওয়ায় কেউ তার সাথে এমন পায়নি কোনোদিন। কি রে, ছেলেটা এত খারাপ আচরণ করলো, তুই কিছু বললি না কেন? আমার সাথে কেউ কখনো এমন আচরণ করেনি, তাই আমি বুঝতেও পেলাম না আমার কি করা উচিত। যাই বল, ছেলেটা কিন্তু অন্যদের থেকে আলাদা। সে আলাদা হোক আর যাই হোক, আমি ওকে দেখে নিব। এরপর কিছুদিন গেল, এর মধ্যে নিলয় একটি টিউশনিও পেয়ে গেছে। একই বাড়িতে দুজন যমজ বোনকে পড়ায়। একদিন নিলয় পড়াতে গিয়ে দেখলো আয়রা বসে আছে। সে যেখানে পড়াতে গেছে ঠিক সেখানে। আয়রাও নিলয়কে একে অপরকে দেখে খুব অবাক হলো, কারণ তাদের কেউই আশা করেনি যে তাদের এভাবে দেখা হবে। তুই তাহলে আমার খালাতো বোনেদের নতুন হোম টিউটর? তার মানে এটা আপনার খালার বাড়ি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি পড়াতে যাই, আমার দেরি হয়ে যাচ্ছে। নিলয় আর দেরি করলো না, কারণ সে জানে ওখানে দাঁড়ালে আয়রার সাথে ঠিকই একটা ঝামেলা হবে, যার ফলে শেষে দেখা গেল টিউশনিটা চলে গেল। কিন্তু নিলয়ের যে এই টিউশনিটা খুবই দরকার, তার ছোট বোনের পড়ার খরচ যে এই টাকা দিয়েই চলে। নিলয় যাওয়ার পর আয়রা তার খালার কাছে গেল। খালা, রিমি মিমি খালাতো বোন, এর হোম টিউটর কতদিন ধরে পড়াচ্ছে ওদের? এই তো 15-16 দিন হলো। কেন বলো তো? এই ছেলে একদম ভালো না, ও শুধু ছাত্র হিসাবেই ভালো, আর কিছুই না। মানুষ হিসাবে একদম ভালো না। তোমার তো আবার মেয়ে, খালুও বাড়িতে থাকে না। আমি বলি কি, ওকে বাদ দিয়ে দাও। ছেলেটা কিন্তু খুব ভালো পড়ায়। তারপরও যখন তুই বলছিস, ঠিক আছে, আজকেই ওকে বাদ দিয়ে দিচ্ছি। এরপর আয়রার খালা নিলয়কে তার প্রাপ্য বেতন মিটিয়ে দিয়ে বলল তাকে আর পড়াতে আসতে হবে না। নিলয় ঠিকই বুঝতে পারলো এটা আয়রার কাজ, তাই নিলয় আর কিছু না বলে বেরিয়ে এলো সে বাড়ি থেকে। পরদিন ভার্সিটিতে ক্যাম্পাসে নিলয় চুপ করে বসে আছে। তার মাথায় একটাই চিন্তা যে সে এখন নতুন টিউশনি কোথায় পাবে। মাসের মাঝখানে আবার যা বেতন পেয়েছে তা তার বোনের লেখাপড়ার জন্য যথেষ্ট নয়। এসবই ভাবছিল নিলয় বসে। এমন সময় আয়রা নিলয়ের সামনে এসে দাঁড়ালো। কে রে, কেমন দিলাম? দেখলি তো, আমার কথায় টিউশনটাও চলে গেল। আয়রার এরকম হাসি নিলয় সহ্য করতে পারলো না। সে উঠে আয়রাকে চড় মেরে বলতে লাগলো, আপনার সমস্যা আমার সাথে, আমাকে যা ইচ্ছা শাস্তি দিতেন। আপনার জন্য আজ আমার বোনের লেখাপড়া কত ক্ষতি হচ্ছে জানেন? আয়রা কিছু বলছে না, শুধু জিজ্ঞাসু দৃষ্টিতে নিলয়ের দিকে তাকিয়ে আছে। আমার বাবা অনেক আগেই মারা গেছেন। মা হাতের সেলাই কাজ করে কোনো রকম সংসারটা চালায়। আমার এই টিউশনির টাকা দিয়ে বোনের কোচিং খরচ চালানোর কথা ছিল, কিন্তু আপনার তো তা সহ্য হলো না। এরপর নিলয় চলে গেল, আর আয়রা সেখানেই দাঁড়িয়ে থাকলো। আয়রার নিজের কাছেই খারাপ লাগছে। কিছুক্ষণ পর আয়রা গাড়িতে উঠে গাড়ি ড্রাইভ করতে লাগলো, কিন্তু আজ সে বড্ড অন্যমনস্ক গাড়ি চালানোতে।
কোনোভাবেই মনোযোগ দিতে পারছে না। যখনই গাড়ি চালানোতে মনোযোগ দিতে যাচ্ছে তখনই নিলয়ের কথাগুলো মনে পড়ে যাচ্ছে। না, ছেলেটার সাথে একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছি। ওই দিন যেটা হয়েছিল সেখানে আমারই দোষ ছিল, গতকালও আমারই দোষ ছিল। আমি ওকে সরি। আয়রা আর কিছু বলার আগেই একটা গাড়ি এসে তার গাড়িকে ধাক্কা দিল। এরপর আয়রা যখন জ্ঞান ফিরল তখন সে হসপিটালের বেডে। আয়রার জ্ঞান ফেরার পর দেখলো তার বেডের পাশে তার মা বসে আছে। আয়রার চোখ খোলা দেখে ওনার মুখে রাজ্য জয়ের এক হাসি ফুটে উঠল। আমি এখন কোথায়? তুই হসপিটালে। কতবার বলেছি সাবধানে গাড়ি চালাবি, দেখলি তো কি হয়ে গেল। আমাকে এখানে নিয়ে আসলো কে? তোমাকে খবর দিল কে? একটা ছেলে তোকে এখানে নিয়ে এসেছে, আমাকে তোর খালা খবরটা দিয়েছে। ওই ছেলেটা তোর খালাকে চিনে, তাই সে তোর খালাকে তোর অ্যাক্সিডেন্টের খবর দেয়। তোর অনেক ব্লাড লস হয়েছিল, সেই তোকে ব্লাড দিয়েছে। ছেলেটা অনেক ভালো জানিস, তোকে ব্লাড দেওয়ার জন্য ওকে কিছু টাকা দিতে চেয়েছিলাম, সে কোনো মতেই নিল না। সে এখন কোথায়? 14 ঘন্টা পর তোর জ্ঞান ফিরেছে, আমার সাথেই ছিল। যখন ডক্টর বলল তুই আউট অফ ডেঞ্জার, সে তখন চলে গেল। কিরে, এখন কেমন লাগছে? এখন বেটার লাগছে। আচ্ছা খালা, তোমাকে কে খবর দিল আমার অ্যাক্সিডেন্টের? নিলয়। আয়রা এবার খুব অবাক হলো, কারণ সে নিলয়ের সাথে যা করেছে তারপর তার জন্য নিলয় এত কিছু করবে এটা আয়রার আশার বাইরে। খালা, সেদিন আমি তোমাকে মিথ্যা বলেছিলাম। কি মিথ্যে? নিলয়ের কোনো খারাপ অভ্যাস নেই, ও খুব ভালো ছেলে। আমি ওর উপর প্রতিশোধ নেওয়ার জন্য এমনটা করেছি। প্রতিশোধ মানে? ছি আয়রা, আমি আর তোর বাবা কি তোকে এই শিক্ষা দিয়েছি? জানি তোকে বলে লাভ নেই, তাও তোর উচিত নিলয়কে সরি বলা। ঠিক আছে, তাই হবে। আমি নিলয়কে সরি বলবো। কি তুই সরি বলবি? যে মেয়ে আজ পর্যন্ত কোনোদিনও সরি বলেনি, সে আজ এক কথাতেই রাজি? এতদিন আমার নিজের কাছেও এত খারাপ লাগেনি, আজ যতটা খারাপ লেগেছে। হসপিটাল থেকে ছাড়া পেয়ে আমি নিজেই নিলয়ের কাছে গিয়ে সরি বলবো। আজ 20 দিন পর আয়রা হসপিটাল থেকে ছাড়া পেয়েছে। ছাড়া পেয়ে সে ভার্সিটি গেল, তবে ক্লাস করতে নয়, নিলয়ের সাথে দেখা করতে। এই 20 দিন সে শুধু নিলয়কে নিয়েই ভেবেছে। আয়রা বুঝতে পারছে যে সে নিলয়ের প্রেমে পড়ে গেছে। আয়রা ভার্সিটির গেটে দাঁড়িয়ে অপেক্ষা করছিল, এমন সময় দেখলো নিলয় একটা মেয়ের সাথে বেশ হেসে হেসে কথা বলতে বলতে আসছে। এটা দেখে আয়রার খুব রাগ হলো। সে হনহন করে নিলয়ের কাছে হেঁটে গেল, গিয়ে নিলয়কে নিজের গাড়ি পর্যন্ত টানতে টানতে নিয়ে এলো। এখানে আনলেন কেন? আমি তো কিছু করি নাই। মেয়েদের সাথে কথা বলতে খুব ভালো লাগে, তাই না? খুব তো হেসে হেসে কথা বলছিলি ওই মেয়েটার সাথে। আরে ওর তো কিছু নোটস নেওয়ার কথা ছিল আমার কাছ থেকে, তাই একটু কথা বলছিলাম। ওসব বাদ দেন, আপনি এখন কেমন আছেন? আমি ভালোই আছি। আর কি আপনি আপনি করছিস? তুমি করে বলবি। আপনিও তো তুই করেই বলছেন। ঠিক আছে, আমিও তুমি করে বলবো। আচ্ছা, সেদিন আমাকে বাঁচালে কেন? আমি তো অনেক অন্যায় করেছি তোমার সাথে। মানুষ মাত্রই ভুল হয়, তুমিও না বুঝে ভুল করে ফেলেছিলে। তবে আমি যদি সেদিন তোমাকে ইচ্ছা করে না বাঁচাতাম তাহলে সেটা হতো অপরাধ। আমি অতীতে যা করেছি তার জন্য সরি। ইটস ওকে। আমরা কি বন্ধু হতে পারি? হ্যাঁ, তা হতে পারি। এইভাবে নিলয় ও আয়রার বন্ধুত্ব শুরু হয়। আয়রা ওর খালাকে বলে নিলয়ের টিউশনি ফিরিয়ে দিয়েছে, কারণ নিলয় কোনো অপরিচিত মেয়েকে যাতে পড়াতে যেতে না পারে, এজন্য আয়রা কোনো রিস্ক নেয়নি। এইভাবে নিলয় ও আয়রার বন্ধুত্ব ভালোই চলছিল। হঠাৎ একদিন তানিশা ভার্সিটিতে এলো। কি রে আনিশা, 2 মাসের ট্যুর করে অবশেষে তাহলে দেশে ফেরার ইচ্ছা হলো? তোর অ্যাক্সিডেন্টের খবর পেয়েছিলাম, কিন্তু কি করব, তখন আমি অলরেডি দেশের বাইরে চলে গিয়েছি। তানিশা এবার নিলয়কে আয়রার পাশে দেখে বলল, কি রে, তুই এই ছোট লোকটার সাথে কবে থেকে মেশা শুরু করলি? বলছিলাম না সেদিন যে ঠিকই একদিন তোর পিছনে লেগে যাবে। আয়রা তানিশার এরকম কথায় নিজের রাগ সামলাতে না পেরে তানিশার গালে এক চড় বসিয়ে দিল। নিলয় আমার কাছে ফ্রেন্ডের চেয়েও বেশি। নিলয় না থাকলে আজ হয়তো বেঁচেই থাকতাম না। তাই এখন থেকে নিলয়ের সম্পর্কে কিছু বলার আগে ভেবে বলবি, না হলে আজ যে ঘটনাটা ঘটলো তার পুনরাবৃত্তিও ঘটতে পারে।
নিলয় এসব সবকিছুই খুব অবাক হয়ে দেখছে, কারণ সে কোনোদিনও আশা করেনি যে আয়রা তার হয়ে তানিশার সাথে এমনটা করবে। সরি রে, আমি আসলে না জেনে এসব বলে ফেলেছি। সরি নিলয়। মনে মনে বললাম, তুই এই ছেলের জন্য আমাকে চড় মারলি, তোর প্রেমিককে আমি তোর থেকে দূরে সরিয়ে দিব। ঠিক আছে, এরপর যেন এইরকম ভুল আর না হয়। আচ্ছা তুই এখানে থাক, আমার নিলয়ের সাথে কিছু কথা আছে। এরপর আয়রা নিলয়কে আলাদা একটা জায়গায় নিয়ে এলো, এসে বলল, নিলয়, আমি কোনো কিছু ঘুরিয়ে বলতে পছন্দ করি না, যা বলা সোজাসুজি বলে দিই। তাই সেই রকম একটা কথা তোমাকে আজ বলতে চাই। কি কথা বলবো? নিলয়, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আর সেটা আজ থেকে নয়, যেদিন তুমি আমাকে বাঁচিয়েছিলে সেদিন থেকেই তোমার প্রতি একটা ফিলিংস তৈরি হয়েছে। কথাটা আমি তোমাকে আরো আগেই বলতে পারতাম, কিন্তু বলিনি, কারণ আমি তোমাকে কিছুটা সময় দিতে চেয়েছিলাম। তোমাকে বন্ধু বানিয়েছিলাম যাতে তুমি আমাকে ভালো করে বুঝতে পারো, আমি তোমাকে ভালো করে বুঝতে পারি। আমার মনে হয় আমরা এখন থেকে একে অপরের যথেষ্ট পরিমাণে বুঝি। নিলয়, লাভ ইউ। আয়রা, তোমার প্রতি যে আমার মনে কোনো ফিলিংস নেই তা বললে ভুল হবে। তোমাকে আমার ভালো লাগে, কিন্তু এই মুহূর্তে আমার পক্ষে রিলেশনে যাওয়া সম্ভব না, কারণ লেখাপড়া শেষ করে আমাকে নিজ পায়ে দাঁড়াতে হবে। আমাকে কি লেখাপড়া শেষ হওয়া অবধি সময় দিতে পারবে? তোমার জন্য আমি সারা জীবন অপেক্ষা করতে রাজি, তবে অন্য কোনো মেয়ের সাথে কথা বলতে দেখেছি তাহলে তোমার খবর আছে। ওই খবরদার, ওইভাবে হাসবা না। আরে বাবা, ভালো যখন বেশিইছ তবে একটু ভরসা তো করবেই আমার প্রতি, নাকি? ভরসা তো নিজের চেয়েও বেশি তোমাকে করি। দূর থেকে তানিশা সবই দেখছিল আর নিজে নিজে বলছিল, যত হাসার আজই হেসে নে, কাল থেকে আর এই হাসি থাকবে না। সেদিন রাতে নিলয়ের ফোন বেজে উঠলো। নিলয় ফোন পিক করলো। হ্যালো। হ্যালো নিলয়, আমি তানিশা বলছি। ওহ, আপনি? হ্যাঁ বলুন। আপনি করে বলছো কেন? তুমি করে বলো। আচ্ছা ঠিক আছে, এবার বলো ফোন দিলে কেন হঠাৎ? তোমাকে সরি বলার জন্য ফোন করেছি। আসলে তোমার সাথে কোনো কিছু না জেনেই খারাপ ব্যবহার করে ফেলেছি। ইটস ওকে। তাহলে আজ থেকে আমরা ফ্রেন্ডস? ওকে। আচ্ছা, আমাকে একটা সত্যি কথা বলবে প্লিজ? হ্যাঁ বলো। তুমি আর আয়রা কি শুধুই ফ্রেন্ড? আমাকে যদি সত্যি ক্ষমা করে দিয়ে থাকো আর আমাকে যদি তোমার সত্যিকারের বন্ধু হিসেবে মানো, তাহলে আমাকে সত্যিটা বলবে তুমি। নিলয় এরপর তানিশাকে সবটা বলল। তুমি আমাকে প্রমিস করো যে আমি তোমার সাথে ফ্রেন্ডশিপ করেছি, আবার কথাও বলেছি। এসব কথা তুমি আয়রাকে কখনো বলবে না? কেন? আয়রার থেকে গোপন করার দরকার কি? আমরা মেয়েরা সব সহ্য করতে পারি, কিন্তু নিজের মনের মানুষের সাথে আরেকটা মেয়েকে সহ্য করতে পারি না। আরও স্বাভাবিকভাবেই পারবে না, তাই বলছি। আর তাছাড়া আমার বন্ধু বলতে তোমরা দুইজনেই আছো, আর এসব নিয়ে যদি আয়রা আমাকে ভুল বুঝে আমাদের এতদিনের ফ্রেন্ডশিপ নষ্ট করে দেয়, সেটা আমি মেনে নিতে পারবো না। তাই প্লিজ তুমি আয়রাকে কিছু বলবে না আমাদের বিষয়। ঠিক আছে, আমিও প্রমিস করছি যে আমাদের বিষয় আয়রাকে কিছু বলবো না। এরপর আরো কিছু সময় নিলয় ও তানিশা কথা বলল। ঠিক আছে, তাহলে আমি ফোন রাখছি, কাল দেখা হবে। ওকে বাই। নিলয় ফোন রাখার সাথে সাথে আয়রার ফোন আসলো। হ্যালো। ফোন এতক্ষণ ওয়েটিং ছিল কেন? কার সাথে কথা বলছিলি? আমার একটা স্কুল ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম। কোনো মেয়ে ফ্রেন্ড না তো? তুমি আবার শুরু করলে? আহা বাবু, লাগ করছো কেন? সরি। এরপর আয়রা আর নিলয় আরো কিছু সময় কথা বলল। ওদিকে তানিশা ভাবছে, তাহলে পানি এত দূর গড়িয়েছে, আয়রা তাহলে প্রপোজও করেছে। যাক, তাহলে নিলয়কে আয়রার থেকে দূরে সরিয়ে দিলে আমি যা ভেবেছিলাম তার চেয়ে অনেক বেশি কষ্ট পাবে আয়রা। আমাকে চড় মারার শাস্তি তো তোকে পেতেই হবে আয়রা। কিন্তু নিলয়ের সাথে কথা বলে আমার মনটা এমন হালকা লাগছে কেন? মনে হলো অনেক কাছের কোনো মানুষের সাথে কথা বললাম। এরপর সারাদিন কি কি ঘটেছে তার নিজের ডায়েরিতে লিখে ঘুমাতে চলে গেল তানিশা। পরের দিন ভার্সিটিতে নিলয় বরাবরের মতো আয়রার আগে ভার্সিটিতে এসেছে। এদিকে তানিশা ইচ্ছে করে আয়রার আগে এসেছে নিলয়ের সাথে সময় কাটানোর জন্য।
তানিশা চাইছিল যে আয়রা ভার্সিটিতে এসে যেন দেখে নিলয় আর তানিশা খুব হেসে হেসে গল্প করছে, এবং হলো তাই। তানিশা আর নিলয় গল্প করছিল, এমন সময় আয়রাও চলে আসে। তানিশার সাথে নিলয়কে এত হেসে হেসে কথা বলতে দেখে আয়রার কিছুটা রাগ হলো। সে তানিশাকে কিছু না বলেই নিলয়কে টান দিয়ে অন্যদিকে নিয়ে গেল। আনিশার সাথে এত কথা কিসের তোমার? আমার অনুপস্থিতিতে তোমায় তো প্রায় সময় মেয়েদের সাথে কথা বলতে দেখি। তুমি ছাড়া তো তানিশার কোনো বন্ধু নেই, আর আজকে একটু দেরি করে আসছো, তাই তানিশাকে একটু সঙ্গ দিচ্ছিলাম। কেন, তোমাকে কেউ কেউ বলেছে যে যে কোনো মেয়েই একা একা বসে থাকলে তাকে সঙ্গ দিতে? আনিশার আমি ছাড়া কোনো বন্ধু নেই, সেটা আনিশার ব্যাপার। ওকে, আমি তো অন্য কারোর সাথে বন্ধুত্ব করতে মানা করিনি, তাই না? এভাবে কথা বলছো কেন? কিভাবে কথা বলবো? আমি তোমাকে মানা করেছিলাম অন্য মেয়েদের সাথে কথা বলতে, মিশতে, তাও তুমি মিশছো কেন? এর মধ্যে হঠাৎ করে তানিশা চলে এলো। সরি রে, আমার জন্য মনে হয় তোদের ঝগড়া হচ্ছে। এত কিছু হবে জানলে আমি নিলয়ের সাথে কখনোই কথা বলতাম না। তুই তো এই মুহূর্তেও আমাদের কথার মধ্যে আছিস। আয়রা, এভাবে বিহেভ করছো কেন? আজকে তানিশার সাথে তো একটু কথা বলেছি, আর কিছু তো করিনি। আমার সাথে তো কোনোদিনও এত সময় নিয়ে এত হেসে খেলে কথা বলতে দেখলাম না তোকে। আমার তো মনে হয় আমি তোমাকে যথেষ্ট সময় দিই। এরপরও যদি তোমার মনে হয় যে আমি তোমাকে ঠকাচ্ছি, তাহলে এখনো সময় আছে। তুমি অন্য কাউকে নিয়ে ভাবতে পারো। আমরা তো এখনো রিলেশনে যাইনি। এটা বলার পর নিলয় আর দাঁড়ালো না, সে ক্লাসে চলে গেল। এদিকে আয়রা আর তানিশা বসে রইল। মনে মনে আমি মনে হয় বেশি বলে ফেলেছি নিলয়কে। আসলেই ও তো আমাকে যথেষ্ট সময় দেয়, আর তাছাড়া আনিশা তো আমার বেস্ট ফ্রেন্ড, আর ওর সাথে তো গোপনে কথা বলছে না, ভার্সিটির সবার সামনে কথা বলছে। আর আনিশা ওকে বিশেষ পছন্দ করে না। আমি খামোখাই ওদের সন্দেহ করলাম। ক্লাস শেষে নিলয়কে সরি বলতে হবে। অপরদিকে তানিশা ভাবছে, মনে মনে বললাম, এই তো কাজ হয়েছে, সম্পর্কে সন্দেহের বীজ বুনতে পেরেছি। এখন জাস্ট কিছুদিন নিলয়ের সাথে অল্প অল্প করে সময় কাটালেই আর সন্দেহ আরো বেড়ে যাবে, যার ফল হিসাবে ওদের সম্পর্কটা শেষ হয়ে যাবে। কিন্তু নিলয়ের সাথে সময় কাটানোর সময়টা কখন পাবো? ভার্সিটিতে তো আর সব সময় নিলয়ের সাথেই থাকে, এখানে তো নিলয়কে আলাদা করে পাওয়া সম্ভবই না। তানিশার ভাবনার ইতি ঘটালো আয়রা। দুজনের মধ্যকার নীরবতা ভেঙে আয়রা বলল, আনিশা, আই এম সরি, আমি আসলে বেশি বলে ফেলেছি। নিলয়কে অন্য মেয়ের সাথে কথা বলতে দেখলেই আমার রাগ উঠে যায়, আর রাগ হলে আমার মাথায় কিচ্ছু ঠিক থাকে না, তুই তো জানিসই। ইটস ওকে, এটা স্বাভাবিক। যে কোনো মেয়ে তার সাথে সাথে আরেকটা মেয়েকে দেখলে রেগে যাবে। মনে মনে বললাম, তুইও ওই দিন আমাকে অপমান করে আমাকে রাগিয়ে দিয়েছিস। তুই চড় মেরে নিজের রাগ ঠান্ডা করেছিলি, আর আমি তোর থেকে নিলয়কে কেড়ে নিয়ে নিজের রাগ ঠান্ডা করব। এরপর তানিশা আর আয়রা ক্লাসে চলে গেল। তানিশা অনেক ভাবার পর একটা রাস্তা পেল নিলয়ের সাথে কিছু সময় কাটানোর। সে ঠিক করলো নিলয় যখন টিউশনি শেষ করে বাড়ি ফিরবে, তখন কিছুটা সময় সে নিলয়ের সাথে কাটাবে। ক্লাস শেষে আয়রা নিলয়কে সরি বলল, নিজেদের মধ্যে সবকিছু ঠিক করেও নিল তারা। এরপর নিলয় বাড়িতে ফিরল। বাড়িতে ফেরার পর নিলয়ের ফোনে তানিশার কল আসলো। হ্যালো। হ্যালো, বাড়ি পৌঁছে গেছো? হ্যাঁ, পৌঁছে গেছি। তুমি পৌঁছেছো? হ্যাঁ। আচ্ছা নিলয়, তুমি কি তোমার টিউশন শেষে আমাকে একটু সময় দিতে পারবে প্রতিদিন? বিকালের সময়টা আমি খুব বোর হই, আর বিকালের সময়টা আয়রাকেও পাওয়া যায় না। ওর মা বাবার সাথে কাটায় ওই সময়টা, আর আমার মা বাবা তো সারাদিন ব্যবসা নিয়েই পড়ে থাকে। হ্যাঁ, আমার কোনো সমস্যা নেই। কোথায় দেখা করবে বলো? না, তোমাকে আসতে হবে না। তুমি কোথায় পড়ো আমাকে ঠিকানাটা বলো, আমি তোমাকে পিক করে নিব। নিলয় তানিশাকে ঠিকানা বলে দিল। এরপর থেকে এভাবেই প্রতিদিন নিলয় তানিশার সাথে কিছুটা করে সময় কাটায়, যেটা আয়রা জানে না। এসব প্রায় 15 থেকে 20 দিন ধরেই চলছে। বিকালে টিউশনির পর নিলয় কোথায় থাকে এরকম কোনো প্রশ্ন আয়রা যখনই নিলয়কে জিজ্ঞেস করে, তখন হয় নিলয় মিথ্যা বলে, নয়তো এড়িয়ে যায়। আয়রাও অন্ধের মতো বিশ্বাস করে নেয়। আর এই কয়দিন নিয়মিত নিলয়ের সাথে সময় কাটানোর ফলে তানিশাও নিলয়কে ভালোবাসতে শুরু করেছে। এর কারণও আছে, তানিশার মা বাবা তানিশাকে ছোটবেলা থেকে পর্যাপ্ত সময় দিতে পারেনি, তাই সে দিনের বেশিরভাগ সময় একাই কাটাতো
আর তানিশার অহংকারের জন্য কোনোদিন আয়রা ছাড়া কারোর সাথে বন্ধুত্বও করে উঠতে পারেনি। এই জন্য তার নিজেকে সবসময় একা মনে হতো। কিন্তু নিলয়ের সাথে পরিচয় হওয়ার পর তার একাকিত্ব কেটে গেছে। নিলয়ের সাথে সে মন খুলে কথা বলতে পারে। নিলয়ও তার সব কথা শুনে কখনো বিরক্ত হয় না। এসব কারণেই মূলত তানিশা নিলয়কে ভালোবেসে ফেলেছে। কিন্তু অপরদিকে নিলয় তানিশাকে বন্ধুত্বের চেয়ে বেশি কিছু ভাবে না। সে শুধু তানিশার পাশে একজন ভালো বন্ধু হয়েই থাকতে চায়। নিলয় যে শুধু আয়রাকেই ভালোবাসে, তানিশার প্রতি নিলয়ের মনে কোনো ফিলিংস নেই, সেটা তানিশা ভালোভাবেই বুঝতে পারে। তাই তানিশা নিজে নিজেই ঠিক করলো, আগে শুধু নিলয়ের সাথে ফ্রেন্ডশিপের নাটক করেছিলাম আয়রা আর নিলয়ের সম্পর্কটা নষ্ট করার জন্য, কিন্তু এখন আমি নিলয়কে ভালোবেসে ফেলেছি। তাই আয়রাকে নিলয়ের জীবন থেকে সরানোর জন্য আমাকে যা করতে হয় আমি তাই করব। নিলয়ের জন্য আমি সব করতে পারি, সব। এরপর তানিশা একদিন নিলয়কে পার্কে ডাকলো। তানিশা সেদিন একজন ফটোগ্রাফারকে হায়ার করেছিল দূর থেকে নিলয় আর তানিশার ছবি তোলার জন্য। নিলয় পার্কে আসতেই তানিশা নিলয়কে জড়িয়ে ধরলো, যেটার ছবি ফটোগ্রাফার তুলে ফেললো। তানিশা যে নিলয়কে জড়িয়ে ধরলো এটাতে নিলয় অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি হলো, এমন করছো কেন? চুপচাপ আমার হাত ধরে আমার সাথে হাঁটা শুরু করো। এমন ভাবে হাঁটবে যেন মনে হয় আমরা প্রেম করছি। আমি পরে তোমাকে সবটা বলছি। নিলয় আর কিছু না বলে তানিশার হাত ধরে হাঁটা শুরু করলো। এইসবেরও ছবি ফটোগ্রাফার তুলে ফেললো। পার্ক থেকে বেরিয়ে নিলয় তানিশাকে জিজ্ঞেস করলো তার এরকম কাজের কারণ কি। আসলে বাবা আমার বিয়ে ঠিক করেছে, আমি না করে দিয়েছি। তারপরে ওই ছেলে আমার পিছু ছাড়ছে না। বললাম আমার বয়ফ্রেন্ড আছে, তাও আমার পিছু ছাড়ছে না। তাই ওকে আজ ডেকেছিলাম তোমাকে আমার বয়ফ্রেন্ড বলে ওর সাথে পরিচয় করে দিব বলে। কিন্তু তুমি যখন আসলে তখন দেখলাম ওই ছেলেকে দূর থেকে আমাদের দেখছে। তাই এই প্রেমের নাটক করলাম। অবাক হয়ে তাকিয়ে আছি। এমন ভাবে তাকিয়ে আছো কেন? মানে এত বুদ্ধি পাও কোথায়? ওই তো বুঝতে হবে। এরপর তারা কিছুক্ষণ আড্ডা দিয়ে যে যার বাড়ি চলে গেল। তানিশা সেদিন রাতে বাড়ি গিয়ে তার ভাড়া করা ফটোগ্রাফারকে বলল নিলয়ের সাথে যে ছবিগুলো তোলা হয়েছে সেখানে তানিশার পরিবর্তে অন্য একটা মেয়ের চেহারা বসিয়ে দিতে। পরের দিন তানিশা আর নিলয় পার্কে বসেছিল। এমন সময় নিলয়ের ফোনে একটা কল আসলো। হ্যালো। হ্যালো ভাইয়া, কে রে, কাছিস কেন? তুই জলদি বাড়ি আয়, আম্মু অজ্ঞান হয়ে গেছে। নিলয় আর তানিশা দেরি না করে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। তারপর তারা নিলয়ের মাকে হসপিটালে নিয়ে গেল। তানিশা নিলয়ের মাকে যে হসপিটালে নিয়ে গেছে তানিশার বাবা সেটার অন্যতম ট্রাস্টি, যেটা নিলয় জানে না। নিলয়ের মা অসুস্থ হওয়াতে তানিশা মনে মনে বেশ খুশি। মনে মনে বললাম, শাশুড়ি পারফেক্ট টাইমে অসুস্থ হয়েছে। এখন এমন ব্যবস্থা করব যাতে মায়ের চিকিৎসার জন্য নিলয় অনেক টাকার দরকার পড়ে। আমি নিলয়কে টাকা অফার করব। যদি নিলয় টাকাগুলো নেয় তাহলে আমার জায়গা নিলয়ের কাছে অনেক বড় হয়ে যাবে। আর যদি না নেয় তাহলে আরেকটা ব্যবস্থাও আছে, যার জন্য আমাকে আয়রার বাবার সাথে দেখা করতে হবে। তানিশা নিলয়ের মায়ের যে চিকিৎসা করছে সেই ডাক্তারের কাছে গেল। গিয়ে বলল, ডক্টর, এই রোগীর কি সিরিয়াস কিছু হয়েছে? নো ম্যাম, নাথিং সিরিয়াস, জাস্ট পিরিয়ডসটা ফল করেছিল, এখন সব কিছু ঠিক আছে। এই কথাটা ওনার ছেলেকে বলবেন না। ওকে বলবেন যে রোগের 2টা কিডনি অনেক ড্যামেজ, তাই কিডনি ট্রান্সপ্লান্ট করা লাগবে, যার জন্য সব মিলিয়ে 15 লক্ষ টাকা লাগবে। তবে কথাটা আজকে বলবেন না, বলবেন টেস্টের রিপোর্ট আসতে 2-3 সময় লাগবে, আর 2 দিন পর এইসব কথা বলবেন। কিন্তু ম্যাম, আপনার মনে হয় এই হসপিটালে আর চাকরি করার ইচ্ছা নেই। আপনি জানেন তো আমার বাবাকে। নো ম্যাম, আপনি স্যারকে কিছু বলবেন না, আপনি যা বলবেন তাই হবে। এরপর তানিশা নিলয়ের কাছ থেকে বিদায় নিয়ে সেই ফটোগ্রাফারের কাছে গেল ছবিগুলো নিতে। ছবিগুলো নিয়ে তানিশা সোজা আয়রার বাবার অফিসে গেল। গিয়ে আয়রার বাবার সাথে দেখা করলো। আরে তানিশা মা, আজ হঠাৎ আমার অফিসে আসলে? আঙ্কেল, আয়রার বিষয়ে আমার কিছু কথা আছে যেটা আয়রার সামনে আমি বলতে পারবো না। কি হয়েছে? আপনি কি জানেন আয়রা একটা ছেলেকে ভালোবাসে? হ্যাঁ, আয়রা আমাকে বলেছে ওর নাম নিলয়। আয়রার মাও ছেলেটাকে চিনে এবং ছেলেটি বলে খুব ভালো, খুব জলদি আমার সাথে নিলয়ের দেখা করাবে আয়রা।
আঙ্কেল, গতকাল পর্যন্ত আমিও তাই জানতাম, কিন্তু এই ছবিগুলো দেখেন। তানিশা আয়রার বাবাকে ছবিগুলো দিল। ছবিগুলো দেখেই বোঝা যাচ্ছে যে এটা কোনো ভাই বোনের সম্পর্ক হতে পারে না। ভালোভাবে বোঝা যাচ্ছে প্রেমিক প্রেমিকা এরা। আঙ্কেল, আমিও আপনার মতো অবাক হয়েছিলাম। আমি পার্কের পাশ দিয়ে যাচ্ছিলাম, তখন নিলয়কে এই মেয়ের সাথে আমি দেখে ফেলি। আমার তো মনে হয় ও আয়রার সাথে মিশে ওর সম্পত্তির লোভে। ওর সাহস হয় কি করে যে আমার মেয়ের সাথে চিট করে? ওর ব্যবস্থা আমি করছি। না আঙ্কেল, এমন করবেন না। কেন? আঙ্কেল, একবার জাস্ট ভাবেন, এই ছেলে কিভাবে আয়রার ব্রেন ওয়াশ করেছে। এখন যদি আপনি কিছু করেন তাহলে আয়রা আপনার বিরুদ্ধে চলে যাবে। এটা নিলয়ের জন্য আরো বেশি ভালো হবে। ঠিক বলেছ। এখন কি করা যায় বলো তো? আঙ্কেল, আমার কাছে একটা আইডিয়া আছে। কি আইডিয়া মা? আগে নিলয়ের সাথে কথা বলে দেখি ওর টাকা নিয়ে আয়রাকে ছেড়ে দেয় কিনা, তারপর আপনাকে আইডিয়াটা বলছি। ঠিক আছে, তবে যা করবে সাবধানে করবে। জি আঙ্কেল। আর আঙ্কেল, এই ছবির বিষয়ে আয়রাকে এখন কিছু বলবেন না, সময় হলে আমিই বলবো। ঠিক আছে। দুদিন পর ডাক্তার নিলয়কে বলল যে তার মার চিকিৎসার জন্য 15 লক্ষ টাকা লাগবে। নিলয় মাথায় হাত দিয়ে বসে আছে। এমন সময় তানিশা আসলো। কি হয়েছে নিলয়, এভাবে বসে আছো কেন? ডাক্তার বলল মায়ের চিকিৎসার জন্য 15 লক্ষ টাকা লাগবে। এত টাকা কোথায় পাবো? সমস্যা কোথায়? আমার কাছ থেকে টাকা নাও। তোমার কাছ থেকে কিভাবে নিই এত টাকা? আমি তোমাকে কোনোদিন শোধ করতে পারবো কিনা তার কোনো নিশ্চয়তা নেই। মনে মনে যা আশা করেছিলাম তাই হচ্ছে। নিলয় আমার কাছ থেকে কখনোই টাকা নেবে না। তাহলে আসল প্ল্যান অনুযায়ী কাজ করি। নিলয়, রাস্তা আরেকটা আছে। আর বাবা জানতে পেরেছে যে তোমার মা গুরুতর অসুস্থ। সে তোমার মায়ের সমস্ত চিকিৎসার দায়ভার নেবে। তার পরিবর্তে তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ? আয়রার বাবা তোমাকে আয়রার সাথে মেনে নিতে পারেনি। সে চায় তুমি আয়রার জীবন থেকে সরে যাও। নিলয় কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি রাজি। আসলেও এটাই বাস্তবতা। আয়রার পরিবার কোনোদিনই আমাকে মেনে নিত না হয়তো, তবে টাকাটা আমি ওনাকে ঠিকই ফিরিয়ে দেবো এক সময়। কিন্তু ওনাকে দেওয়া কথাটা আমি রাখবো। আমি আয়রার জীবনে আর ফিরবো না। এরপর তানিশা বলল, ঠিক আছে, তাহলে কাল তুমি আয়রার বাবার অফিসে চলে যেও, ওখানেই উনি তোমার সাথে দেখা করবেন। এর কিছুক্ষণ পর তানিশা নিলয়ের থেকে বিদায় নিল। তারপর সে আয়রার বাবাকে ফোন দিয়ে বলল নিলয় টাকা নিতে রাজি হয়েছে। আপনি এক্ষুনি বাড়িতে আসুন, আয়রাকে সবটা বলার সময় এসেছে। ঠিক আছে, আমি আসি। কিছু সময় পর আয়রার বাবা ও তানিশা বসে আছে। তানিশা আয়রাকে ছবিগুলো দিল। ছবিগুলো দেখার পর আয়রা বলল, এসবের মানে কি? তুই যা দেখেছিস তা সব সত্যি। আমি এসব বিশ্বাস করি না। আমি জানতাম তুই এসব বিশ্বাস করবি না, তাই আমি আর আঙ্কেল একটা প্ল্যান করেছি নিলয়ের সত্যিটা সামনে আনার জন্য। কি প্ল্যান? তারপর তানিশা আয়রাকে নিলয়ের চাওয়া টাকার কথা বলল। আয়রা কথাগুলো শুনছে আর চোখ দিয়ে পানি ফেলছে। এরপর রাতে নিলয়ের ফোনে তানিশা ফোন করলো। হ্যালো। নিলয়, আয়রার বাবা বলেছে টাকা তোমাকে সে দিবে, কিন্তু টাকা নেওয়ার পর আয়রা যখন তোমার সামনে আসবে তখন তুমি আয়রার সামনে এমন নাটক করবে যেন মনে হয় তুমি আসলে আয়রাকে ভালোবাসোনি, ভালোবেসেছ আয়রার টাকাকে। ঠিক আছে। আর আয়রা কিন্তু সিসিটিভিতে সব দেখবে আর শুনবে, সো শুরু থেকে নাটক করে যাবে। ঠিক আছে। পরের দিন আয়রার বাবার অফিসে। আমার মেয়ের সাথে এরকম না করলেও পারতে। আমাকে কি টাকা দিতে ডেকেছেন নাকি জ্ঞান দিতে ডেকেছেন? টাকার জন্য আমি সব করতে পারি। টাকা দেন এখন। শুনেছি নিজের মাকে অনেক ভালোবাসো। হ্যাঁ। তাহলে আগে নিজের মায়ের কসম খাও যে টাকাটা নেওয়ার পর আর তুমি কখনো আর জীবনে ফিরবে না। ঠিক আছে, আমি নিজের মায়ের কসম খেয়ে বলছি আমি আর কোনোদিন আয়রার জীবনে ফিরবো না। নিলয়ের টাকার ব্যাগটা নিয়ে বের হয়ে যাচ্ছিল, এমন সময় তার সামনে আয়রা এসে দাঁড়ালো। আয়রার চেহারার হাল দেখেই নিলয়ের বুকে ব্যথা শুরু হলো। চোখের নিচে কালো দাগ হয়ে গেছে। সারা রাত কাদার ফলে চোখগুলো ফুলে খুবই ভয়ানক অবস্থা। আয়রা নিলয়ের দিকে এগিয়ে এসে নিলয়কে চড় মেরে বলল, আনিশা ঠিকই বলেছিল, তোদের মতো ছোট লোকদের সাথে কথা বলাই ঠিক না। আমার সাথে তুই টাকার জন্য মিশেছিলি, তাই তো পেয়ে গেছিস। দয়া করে আর কারোর জীবন নষ্ট করিস না।
তোর মা তোর এইসব কাহিনী শুনলে মারা যাবে। নিলয় কিচ্ছু বলল না, সে চুপচাপ সে জায়গা থেকে বেরিয়ে হসপিটালে চলে গেল। এদিকে আয়রাও আর অফিসে থাকলো না। তার বাবার অনেক বাধা সত্ত্বেও সে একাই অফিস থেকে বাড়ি চলে গেল। অফিসে থেকে গেল তানিশা আর আয়রার বাবা। আঙ্কেল আয়রাকে বিদেশে পাঠিয়ে দিন, এই শহরে থাকলে ও নিলয়কে ভুলতে পারবে না। আয়রার বাবাও এতে সম্মতি জানায় এবং আয়রাকে অনেক বোঝানোর পর বিদেশে পাঠিয়ে দেয়। আয়রা বিদেশে গিয়ে পড়াশোনা শুরু করে। তবে নিলয়ের কাছে ঠকার পর থেকে ছেলেদের উপর তার বিশ্বাস উঠে যায়, তাই সে অনেক ছেলের কাছ থেকে প্রেমের প্রস্তাব পাওয়ার পরও তা প্রত্যাখ্যান করে দেয়। আয়রা দেশ ছাড়ার 5 বছর হয়ে গেছে। নিলয় ধীরে ধীরে তানিশার উপর দুর্বল হয়ে পড়ছে। আর তানিশা তো আগে থেকেই নিলয়কে ভালোবাসে। নিলয় লেখাপড়া শেষে একটা চাকরিও পেয়ে যায়। তানিশা নিলয়ের সাথে থাকার জন্য একই কোম্পানিতে চাকরি নিয়ে নেয়। তাদের মধ্যে সবই ঠিক চলছিল, কিন্তু মিথ্যা যেমন কোনোদিন চাপা থাকে না, ঠিক তেমনই তানিশার মিথ্যাটাও চাপা থাকেনি। একদিন তানিশার বাড়িতে আয়রা বাবা মায়ের দাওয়াত ছিল। তানিশার বাবা আর আয়রার বাবা ড্রয়িং রুমে গল্প করছিল, আর আয়রার মা তানিশার রুমে ছিল। তানিশার মা একটা কাজে রুম থেকে বেরিয়ে যায়, আর আয়রার মা তানিশার রুমটা ঘুরে ঘুরে দেখতে থাকে। এমন সময় তার হাতে ধাক্কায় বুক সেলফ থেকে ভুল করে একটা পুরনো ডায়েরি পড়ে যায়। ডায়েরিটি আয়রার মা তুলতে গেলে সেখানে তিনি নিলয়ের ছবি দেখতে পায়। যেই পেজে ছবিটা ছিল সেটা উনি পড়ে তার সন্দেহ হলো তানিশার উপর। কি ব্যাপার, তানিশার ডায়েরিতে এই ছেলের ছবি কেন? আবার ডায়েরির এই পৃষ্ঠা পড়ে মনে হচ্ছে তানিশা ওই ছেলেটাকে ভালোবাসতো। ডায়েরিটা পড়ে দেখতে হবে, কিন্তু এখন এত সময় নেই আমার কাছে। এরপর আয়রার মা ডায়েরিটা নিজের ব্যাগে নিয়ে নেয়। বাড়িতে গিয়ে আয়রার মা ডায়েরিটা পড়তে শুরু করে। যেহেতু তানিশার সাথে তার বাবা মা তেমন সময় কাটাতো না, তাই তানিশা দিনে কি কি করেছে তা সব ডায়েরিতে লিপিবদ্ধ করত। এজন্য আয়রার মা এই ডায়েরিটা পড়েই সব সত্যটা জানতে পারে। এরপর সে আয়রাকে সবটা জানায়। আমি তো আনিশার বেস্ট ফ্রেন্ড ছিলাম, ও আমার সাথে এমনটা করতে পারলো। এখন কি করবি? তানিশা তো ছেলেটাকে অনেক ভালোবাসে। আবার তুই বিদেশে যাওয়ার পরে 6 মাসের বিভিন্ন ঘটনা এই ডায়েরিতে তানিশা লিখেছে। এতে তো মনে হচ্ছে নিলয় কিছুটা হলেও তানিশার ওপর দুর্বল হয়ে পড়েছে। আর এখন তো 5 বছর হয়ে গেছে। এতদিনে তো নিলয় ওকে নিশ্চিতভাবেই ভালোবেসে ফেলেছে। আমি আগে দেশে ফিরি, তারপর সব ঠিক করছি। আর আনিশা নিলয়কে ভালোবাসে কিনা বাসে তা দেখার বিষয় না। আমি নিলয়কে ঘৃণা করলেও আমার পাশে নিলয় ছাড়া আর কাউকে আমি কল্পনাও করতে পারি না। আমি খুব জলদি দেশে ফিরছি। তুমি বাবাকে সব সত্যিটা বলো। নিলয়ের সম্পর্কে বাবার ভুল ধারণাটা ভাঙানোর দরকার। ঠিক আছে। আর নিলয় এখন কোথায় থাকে, কি করে, সব বিষয়ে খোঁজ নিয়ে বলো। আমার এগুলো জানার দরকার। ঠিক আছে, 5 বছরে একবারও আমাদের সাথে দেখা করতে আসিসনি। আর যেই নিলয়ের কথা বললাম অমনি তোর দেশে ফেরার তাড়া লেগে গেল। আমি তোমাদের আচরণে কষ্ট পেয়েছিলাম। নিলয় আমাকে ছেড়ে দেওয়ার পর আশা করেছিলাম তোমরা আমাকে কাছে টেনে নেবে, কিন্তু তোমরা উল্টে আমাকে বিদেশে পাঠিয়ে দিলে। এখানে এসেও আমি একা হয়ে গেলাম। কি বলবো মা বলো, ওই সময় তানিশার কথাটাই ঠিক মনে হয়েছিল আমাদের। আমরাও ভেবেছিলাম যে এই শহরে তোর আর নিলয়ের অনেক স্মৃতি আছে, তুই এখানে থাকলে নিলয়কে ভুলতে পারতিস না, তাই তো তোকে পাঠিয়ে দিলাম। আমাদেরই ভুল ছিল, তুই তাড়াতাড়ি আয়। এর কিছুদিন পরই আয়রা দেশে ফিরে। দেশে ফেরার পর আয়রার বাবা ও আয়রার মা বসে আছে। তানিশা যে এইভাবে আমাদের ম্যানিপুলেট করবে তা আমি ভাবতেই পারিনি। ছেলেটাকে নিয়ে আমার নিজেরই খোঁজ খবর নেওয়া উচিত ছিল, তাহলে আর ভুল বুঝাবুঝি সৃষ্টি হতো না। সরি মা। আনিশের কথা বাদ দাও, ওকে শাস্তি আমি নিজে হাতে দেব। আপাতত নিলয়কে কিভাবে জীবনে ফিরিয়ে আনবো তা নিয়েই ভাবতে হবে। দেখ, আমি মানছি তানিশা হয়তো যে রাস্তা অবলম্বন করেছে তা ভুল, কিন্তু সেও তো নিলয়কে ভালোবেসে এইসব করেছে। আর ওদের সম্পর্কে 5 বছর হয়ে গেছে, আর তুই তো নিলয়ের থেকে এই 5 বছর দূরেই ছিলি। তাই বলছি কি, ওদেরকে ওদের মতো ছেড়ে দিলে হতো না? তুমি কি মনে করো আমি নিলয়কে ভালোবাসি না? আমি জানতাম নিলয় পড়াশোনা শেষ করার আগে বিয়ে করবে না,
তাই এতদিন দেশে ফিরিনি। ওর গ্র্যাজুয়েশনের 4-5 মাস হয়েছে, এখন ওর চাকরি হয়ে গেছে, তাই খুব জলদি ও বিয়ে করবে। আমি এমনই সময়েই দেশে ফিরলাম। নিলয়কে ওর শাস্তি দিতাম, অবশেষে বিয়েটাও আমি ওকেই করতাম, কিন্তু তার আগে সব সত্যিটা আমার সামনে চলে আসলো। সব তো বুঝলাম, এখন কিভাবে নিলয়ের জীবনে ফেরত যাবি সেটা বল। আমি আমার ভুলটা শুধরাতে চাই, তাই তুই যেটা করতে বলবি আমি তাতেই রাজি। প্রথমে ভেবেছিলাম নিলয় যেখানে চাকরি করে সেখানে আমি চাকরি নেব, কিন্তু পরে ভেবে দেখলাম নিলয়ের কলিগ হয়ে নিলয়ের ওপরে জোর খাটানো যাবে না, কিন্তু নিলয়ের বস হলে নিলয়ের পরে অনেক অধিকার ফলানো যাবে। বাবা, নিলয় যে কোম্পানিতে কাজ করে সেই কোম্পানিটা কিনে নাও। এমনিতেও শুনলাম ওই কোম্পানি লসে চলছে, তাই ওটা কিনতে খুব একটা ঝামেলা হবে না। এভাবেই আয়রা নিলয়ের এক্স থেকে বস হয়ে গেল। বর্তমান নিলয় তানিশাকে ফোনে ট্রাই করেই যাচ্ছে, কিন্তু ফোন সুইচ অফ বলছে। নিলয় বেশ চিন্তায় পড়ে গেল, কারণ তানিশা তাকে প্রতি রাতেই ফোন করে, কিন্তু আজ ফোন করেনি। আবার নিলয় ফোন করলেও ফোন পিক করছিল না, এখন তো সুইচ অফ বলছে। নিলয় ভাবলো তানিশার হয়তো কোনো সমস্যা, আর এমনিও তো পরের দিন অফিসে দেখা হবেই, তাই নিলয় আর বেশি না ভেবে ঘুমিয়ে গেল। পরের দিন অফিসে নিলয় অফিসে এসে দেখলো তার ডেস্কে অন্য একজন বসে আছে। এরপর পিয়ন এসে বলল, আপনার ডেস্ক এখানে না, আপনার বসার ব্যবস্থা ম্যাডামের কেবিনে করা হয়েছে। ঠিক আছে। মনে মনে কি ব্যাপার, যেখানে আয়রার আমাকে সহ্য না করার কথা, আমাকে চাকরি থেকে বরখাস্ত করার কথা, সেখানে আয়রা আমাকে প্রমোশন দিল, আবার নিজের কেবিনেই বসার ব্যবস্থা করলো। আমি অবশ্য বেশি ভাবছি, পা তো বসের কেবিনেই থাকবে। এরপর নিলয় আয়রার কেবিনে গেল, গিয়ে দেখলো আয়রা এখনো আসেনি, তাই কেবিনে ঢুকে নিলয় নিজের কাজ শুরু করে দিল। নিলয় আয়রার কেবিনে বসে কাজ করছিল আর অপেক্ষা করছিল কখন তানিশা আসবে। এইসব ভাবতে ভাবতে আয়রা কেবিনে চলে এলো। নিলয় আয়রাকে দেখে উঠে দাঁড়ালো। গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং। আপনি এত আগে আসলেন হঠাৎ? আমি ঠিক সময় এসেছি, আপনি দেরি করে এসেছেন। আপনার সাহস তো কম নয়, বসকে বলছেন সে দেরি করে অফিসে এসছে। চান আমার জন্য কফি নিয়ে আসেন। কিন্তু এটা তো পিয়নের কাজ। হ্যাঁ, নর্মালি কাজটা পিয়নরাই করে থাকে, তবে আপনি আমার সাথে যেভাবে কথা বলেছেন তার জন্য এটা আপনার শাস্তি। নিলয় আর কিছু না বলে কফি আনতে চলে গেল। কফি আনতে গিয়ে সে এক নজর তানিশার ডেস্কে তাকিয়ে দেখলো তানিশা নেই। নিলয় বেশ অবাক হলো, কারণ তানিশা তো সাধারণত আরো আগেই চলে আসে, কিন্তু আজ এখনো আসেনি। নিলয় কফি নিয়ে আয়রার কাছে গেল। ম্যাম, কফি। আপনি আমার সামনে এক চুমুক খান আগে। আমি খাবো কেন? আমি কাউকে বিশ্বাস করি না। এখন কেন? একজন আমাকে অনেক আগে ধোঁকা দিয়েছিল, তারপর থেকেই আমি এমন। তাই কফিতে বিষ মিশিয়েছেন কিনা আমি দেখতে চাই। নিন, আগে এক চুমুক দেন। আয়রার কথায় নিলয় মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলো, কারণ সে ভালোভাবে বুঝতে পারলো যে আয়রা যে ধোঁকাবাজের কথা বলছে সেটা নিলয়ই। আমার এটো কফি খাবেন নাকি আপনি? আমি ওসব নিয়ে ভাবি না, নিন খান। এরপর নিলয় এক চুমুক দিতেই আয়রা কফির কাপটা নিয়ে নিল। বুঝেছি, কফিতে কিছু নেই, আপনি আপনার ডেস্কে যান। ঠিক আছে। মনে মনে, আমি তোমাকে ধোঁকাবাজ বললাম, তাও তুমি সত্যিটা বললে না। আমার বাবাকে দেওয়া কথার দাম এত বেশি তোমার কাছে? নিলয় কাজ করছে আর মাঝে মাঝে তানিশাকে ফোন দিচ্ছে, কিন্তু তানিশার ফোন এখনো সুইচ অফ বলছে। নিলয় আর বসে থাকতে পারলো না, সে আয়রার কাছে গিয়ে বলল, ম্যাম। হ্যাঁ বলুন। ম্যাম, তানিশা তো আপনার বেস্ট ফ্রেন্ড, তো আপনি কি জানেন তানিশার কিছু হয়েছে কিনা? ফোনের উপর ফোন দিচ্ছি, গতকাল রাত থেকে ফোনটা সুইচ অফ বলছে, আবার আজকে অফিসেও আসেনি। কিছু কি হয়েছে জানেন? কতবার ফোন দিয়েছেন? তা কমপক্ষে 20 থেকে 30 বার হবে গতকাল রাত থেকে এখন পর্যন্ত। বাহ, কি প্রেম! আমার এক্স তো জীবনে সামনে থেকে একটা ফোন করেছিল বলে আমার মনেই পড়ছে না। যাই হোক, আনিশা আর এই অফিসে আসবে না। গতকাল ওর বিয়ে হয়ে গেছে, এই যে বিয়ের ছবি। আয়রা নিজের ফোন থেকে নিলয়ের বিয়ের ছবি দেখালো। এসবের মানে কি? আপনি মনে হয় আমার সাথে মজা করছেন। তানিশা আমাকে ভালোবাসে, আর খুব জলদি আমাদের বিয়ে হওয়ার কথা ছিল। ভালোবেসে?
নিজেকে কি ভাবেন? আনিশার যোগ্য মনে করেন নিজেকে? আনিশার যে বর, তার আমেরিকাতে বিশাল বড় ব্যবসা আছে, আর আপনি এই কোম্পানির 2 পয়সার এক কর্মচারী মাত্র। কিন্তু ও যে বলেছিল ও আমাকে ভালোবাসে। মিথ্যা বলেছি? আমার মনে হয় আপনিও জীবনে কারোর সাথে এমন ধোঁকাবাজি করেছিলেন, তাই আপনার সাথেও এমনটা হলো। আসলে ঠিক আপনার সাথে এমনটা আপনার খারাপ ভাগ্যের জন্য হয়নি, আমিও কিছুটা এর জন্য দায়ী। আমি বিয়ের প্রস্তাবটা নিয়ে গিয়েছিলাম আর আঙ্কেল আন্টিকে কনভিন্স করে জোর করে বিয়েটা দিই। অবশ্য জোর করে বিয়ে দিয়েছি বললে ভুল হবে, আনিশাও তো বাধ্য ছিল না মনে মনে। তবে সত্যিটা হলো, আনিশা যেভাবে আমাদের সবাইকে ঠকিয়েছে, আঙ্কেল তার শোনার সাথে সাথে বলে দিয়েছে আনিশা তার মেয়ে নয়। যে মানুষ নিজের জীবনে অসৎ পথে থেকে পয়সা উপার্জন করেনি, তার মেয়ে কিনা 15 লাখ টাকা আর হসপিটালকে অসৎভাবে পাইয়ে দিয়েছে। আর আনিশার বিয়ে কোনো বড় ব্যবসায়ীর সাথে হয়নি। নিলয় কিছু না বলে মাথা নিচু করে নিজের ডেস্কে চলে গেল। সে বুঝতে পারছে আয়রা কেন তার সাথে এমন করেছে। দোষ তো আসলেই তারই, তার বোঝা উচিত ছিল। আয়রা এর মতো তানিশাও বড়লোকেরই মেয়ে, সে তো আসলেও তানিশার যোগ্য না। এসবই ভাবছিল নিলয় বসে বসে। এভাবেই লাঞ্চ টাইম হয়ে গেল। নিলয়ের সেদিকে কোনো খেয়াল নেই, সে মাথা নিচু করেই বসে আছে। এমন সময় আয়রা নিলয়ের ডেস্কে এলো। লাঞ্চ টাইম হয়ে গেছে, চলেন আমার সাথে। আমি কোথায় যাব? আমি নিজের হাতে রান্না করেছি, আজকে লাঞ্চ এনেছি। প্রথমত আমার লাঞ্চের কোনো ইচ্ছে নেই, আর দ্বিতীয়ত আমি বাড়ি থেকে লাঞ্চ এনেছি। আপনার মত? আমারও 2টা কথা আছে। প্রথমত, আপনি আমার বিয়ে, তাই আমি যেখানে যাব আপনাকে সেখানে যেতে হবে। আর দ্বিতীয়ত, গতকাল আমার 5 বছর পূর্ণ একটা প্রতিশোধ পেয়ে গেছি, তাই সেটার সেলিব্রেট করার জন্য আপনাকে নিজে হাতে রান্না করে খাওয়াবো। এবার কি বেশি হয়ে যাচ্ছে না? আমি হয়তো ধোঁকা দিয়েছিলাম, কিন্তু কারো কাটা ঘায়ে নুনের ছিটা তো দেইনি। আমি সেসব কিছু শুনতে চাই না। আমি আপনার বস অ্যান্ড ইটস মাই অর্ডার। নিলয় বাধ্য হয়েই আয়রার সাথে গেল। নিলয় দেখলো আয়রা সব নিলয়ের পছন্দের খাবার রান্না করে এনেছে। এতে নিলয় কিছুটা অবাক হলো। আয়রা জোরাজোরিতে নিলয় খাওয়া শুরু করলো, কিন্তু তার গলা দিয়ে খাবার নামছে না। নামবে কি করে? তানিশাকে যে কোনোভাবেই নিলয় ভুলতে পারছে না। বারবার তার তানিশার কথা মনে পড়ছে। আয়রা এবার রেগে গেল, কারণ তানিশার কথা ভেবে নিলয় তার রান্না খাবার খাচ্ছে না। আনিশের কথা ভাবছেন? আপনার লজ্জা করে না? আরেকজনকে বিয়ে করা বউকে এত ভাবনা চিন্তা করছেন? তো আপনার আনন্দ করা কি শেষ হয়েছে? এবার কি আমি যেতে পারি আমার কাজে? জি না, এখনো শেষ হয়নি। আগে পুরো খাবারটা শেষ করবেন, তারপরে যাবেন নিজের কাজে। নিলয়ের আয়রার সাথে কথা বাড়ানোর বিন্দুমাত্র ইচ্ছে নেই, তাই নিলয় খাবারগুলো জোর করে গিলল, তারপর চলে গেল। নিলয়ের অবস্থা দেখে আয়রা খুব কষ্টে নিজের হাসি চেপে রেখেছে। লাঞ্চের কিছু সময় পর আয়রা নিলয়ের ডেস্কে গেল। আগামীকাল পেপারে অ্যাড দিয়েন যে কোম্পানিতে স্টাফ লাগবে। আনিশার জায়গাটা তো ফাঁকা। ঠিক আছে। এখন চলুন আমার সাথে। আবার কোথায় যেতে হবে? বেশি কথা না বাড়িয়ে চলুন আমার সাথে। এরপর আয়রা নিলয়কে সেই জায়গায় নিয়ে গেল যেখানে আয়রা আর নিলয় আগে প্রায় যেত। আনিশা তোর বিয়ে হয়ে গেল, এবার কি করবেন? চাকরিটা ভালো মতো করে বোনকে ভালোভাবে পড়াশোনা করাবো, মাকে একটা আরামের জীবন দেব। নিলয়, তুমি কি সত্যি আমার সাথে ভালোবাসার অভিনয় করেছিলে টাকার জন্য? আমার সাথে নাটক করেছিলে? হ্যাঁ, সব অভিনয় ছিল। তো সেই টাকা নিয়ে কি করলে? সব টাকা খরচ করে ফেলেছি। এত টাকা কিভাবে খরচ করলে? সেটা আমি আপনাকে বলতে বাধ্য নই। অফিস টাইম শেষ। ঘড়ির দিকে তাকিয়ে বললাম, আমি এখন আসি। নিলয় চলে গেল। আর এক নজর নিলয়ের যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। আমার নিজের দেওয়া কথার দাম এতই বেশি তোমার কাছে যে সত্যিটা তুমি আজও বললে না। সত্যি একদিন তোমার মুখ থেকে বের করবই। নিলয় সেদিন সারা রাত ঘুমালো না। সে মনে মনে ঠিক করলো তানিশা তো তার জীবন থেকে চলেই গেছে, তাকে নিয়ে আর ভাবা ঠিক নয়, কারণ তানিশা এখন অন্যের বউ।
তার অধিকার নেই সে জীবনে কাউকে ভালোবাসবে। সে এখন খালি নিজের পরিবার আর ক্যারিয়ারকে ভালোবাসবে, আর কাউকে না। এটাই নিলয় মনে মনে ঠিক করলো। এরপর শেষ রাতে নিলয় ঘুমিয়ে গেল। পরের দিন সকালে নিলয় ঘুম থেকে উঠে নিজের বাড়িতে একটি মেয়ের কণ্ঠ শুনতে পেল। কণ্ঠটা নিলয়ের খুবই পরিচিত লাগলো। নিলয় ঘরের বাইরে গিয়ে দেখলো আয়রা এসেছে। আয়রারা এইরকম হঠাৎ করে চলে আসায় নিলয় বেশ অবাক হলো। নিলয় দেখলো আয়রা তার মা আর বোনের সাথে গল্প করছে। ম্যাম, আপনি হঠাৎ আমার বাড়িতে আসলেন? কেন আসতে পারি না? না, তা নয়, কিন্তু হঠাৎ আসলেন তাই জিজ্ঞেস করলাম। আজ অফিসে যাব না, এতদিন পর দেশে এসেছি, তাই ভাবলাম আজ একটু শহরটা ঘুরে দেখি। ও, তাহলে আপনি এখানে কেন আসলেন? আমি তো এখনো বুঝতে পারছি না। তো আমি একা একা ঘুরতে যাব নাকি? তুমিও তো যাবে আমার সাথে। আমি আপনার সাথে যাব কেন? আমাকে তো অফিসে যেতে হবে। মনে মনে বললাম, কি ব্যাপার, আপনি থেকে আবার তুমি ডাকছে কেন? আমি অফিসে যাচ্ছি না। তুমি আমার বিয়ে হয়ে অফিসে গিয়ে কি করবে? আজ তোমারও ছুটি, তুমি আমার সাথে যাবে। আমার সাথে যাবেন কেন? কোনো এক বন্ধুর সাথে গেলেই তো পারেন। আমি এত কোনো উত্তর দিতে পারবো না, রেডি হয়ে নাও। ব্রেকফাস্টও করতে দিন, আর আপনিও আসেন ব্রেকফাস্ট করতে। বাইরে করব ব্রেকফাস্ট, জলদি রেডি হয়ে এসো। কিছুক্ষণ পর আয়রা আর নিলয় বের হলো। সারাদিন বিভিন্ন জায়গায় ঘুরলো। একটা জায়গায় হঠাৎ এক মেয়ে এসে নিলয়কে জড়িয়ে ধরলো। এটা দেখে আয়রার মাথায় বিশাল গরম হয়ে গেল। আয়রা মেয়েটাকে অনেক জোরে টান মেরে ছাড়িয়ে দিল। আপনি কে? এভাবে হুট করে ওকে জড়িয়ে ধরলেন কেন? ওর নাম রিমি, আমার স্কুল ফ্রেন্ড। অনেকদিন পর দেখা হয়েছে, তাই হয়তো আবেগ সামলাতে না পেরে জড়িয়ে ধরেছে। মনে মনে বললাম, আয়রা সে আগের মতো কেন করছে? এত অধিকার কেন দেখাচ্ছে আমার উপর? হাই, আমি রিমি, নিলয়ের স্কুল ফ্রেন্ড, কিন্তু আপনাকে তো সঠিক চিনলাম না। আপনি কে? আমি আয়রা, নিলয়ের অফিসের বস। এভাবে কিছুক্ষণ কথা বলার পর রিমি বিদায় নিল। এরপর আয়রা আর নিলয় একটা নীরব জায়গায় গিয়ে বসলো। আনিশা তো চলে গেল তোমার জীবন থেকে, কিন্তু তোমার মধ্যে কোনো দুঃখ দেখতে পাচ্ছি না আনিশা চলে যাওয়ায়। তানিশা হয়তো আমার কপালে ছিল না, তাই তানিশাকে পাইনি। এখন ভাগ্যের সাথে লড়াই করা তো আর আমার পক্ষে সম্ভব না। আর তানিশা এখন অন্যের বউ, তাকে নিয়ে ভাবাও এখন অনুচিত কাজ। আমার কিন্তু তেমনটা মনে হচ্ছে না। আমার মনে হয় তুমি আনিশাকে মন থেকে কখনোই ভালোবাসোনি। হয়তোবা তুমি জীবনে এমন একটা সময় পার করেছিলে যখন তোমার একজন বন্ধুর দরকার ছিল। আনিশা হয়তো তোমার সেই বন্ধু হয়েছিল, কিন্তু তোমরা সেই সম্পর্কের নাম দিয়েছো ভালোবাসার সম্পর্ক। তাই হয়তো তোমার মনে হয় তুমি আনিশাকে ভালোবাসো। আনিশাকে যদি সত্যি মন থেকে ভালোবাসতে, তাহলে নিজের মনকে এত সহজেই বুঝিয়ে নিতে পারতে না। নিলয় এবার নিজেও ভাবতে লাগলো, হয়তো আয়রা ঠিক বলছে। কারণ আয়রার জীবন থেকে যখন নিলয় সরে গিয়েছিল, তখন নিলয় নিজেকে কোনোভাবেই শান্ত রাখতে পারছিল না, নিজেকে বোঝাতে পারছিল না। ঠিক অমন সময় তানিশা নিলয়ের পাশে দাঁড়ায়, প্রপোজ করে। তাই হয়তো নিলয় এই বন্ধুত্বটাকে ভালোবাসা মনে করেছে। নিলয়কে চুপ করে থাকতে দেখে আয়রা আবার বলল, নিলয়, আমি এখনো তোমায় ভুলতে পারিনি। তুমি হয়তো তখন কাজটা ভুল করে ফেলেছিলে। আমার আবার নতুন করে কি সবকিছু শুরু করতে পারি না? আমাদের মধ্যেকার সম্পর্কটা? না, পারি না। যেটা নষ্ট হয়ে গেছে সেটা গেছে। ঠিক আছে, তোমাকে নিজে থেকে ফিরতে হবে না। আমি তোমাকে আমার জীবনে ফিরিয়ে আনবো, সেটা যেভাবেই হোক। এরপর আয়রা নিলয়কে তার বাড়িতে ড্রপ করে দিয়ে নিজের বাড়ি চলে গেল। নিজের বাড়ি গিয়ে আয়রা হতাশ হয়ে বসে ভাবছিল, কি করলে নিলয়কে আবার তার প্রেমে ফেলা যায়। এমন সময় আয়রার মা আসে। কি রে, এভাবে বসে আছিস কেন মন খারাপ করে? আয়রার মা তাকে সবটা বলল। সব শুনে আয়রার মা বলল, ডায়েরিটা নিলয়কে দিচ্ছিস না কেন? ও যদি সব সত্যি জানতে পারে, তাহলেই তো আবার তোকে মেনে নেবে। আর আমার তো মনে হচ্ছে ওই ছেলে কোনোভাবেই তোর বাবাকে দেওয়া কথা ভাঙবে না। ডায়েরির সত্যিটা জানলে নিলয় মনে করবে না ও জানা হলেও আমাকে কষ্ট দিয়েছে। এতে ওর মধ্যে একটা অপরাধবোধ কাজ করবে, আর ও হয়তো সেই অপরাধবোধ থেকে আমাকে মেনে নিবে, যেটা আমি চাই না।
আমি চাই আমাকে আবার ভালোবাসতে শুরু করুক। হ্যাঁ, তবে এটা ঠিক, বাবাকে দেওয়া কথা ও হয়তো ভাঙবে না। সেই জন্যই কিছু একটা করতে হবে। কি করবি? এমন কিছু করতে হবে যাতে নিলয় বুঝতে পারে যে বাবা ওকে আমার সাথে মেনে নিয়েছে। এরপর আয়রা ও তার মা কিছুক্ষণ কথা বলল। এভাবে 7 দিন কেটে গেছে। এই 7 দিনে আয়রা অনেক চেষ্টা করেছে নিলয়ের কাছে আসার, কিন্তু আয়রা কোনোভাবেই সফল হতে পারেনি। আজ আয়রার অফিসে একটা ইন্টারভিউ আছে। তানিশার পোস্টের জায়গায় লোক নেওয়া হবে। এখানে রাজ নামে একটি ছেলে সবচেয়ে যোগ্য। সে বিদেশ থেকে পড়ালেখা করে এসেছে, যে কারণে সে সব ক্ষেত্রে অন্যদের থেকে আলাদা, আবার দেখতেও হ্যান্ডসাম আর স্মার্ট। ইন্টারভিউ বোর্ডে। আপনি বিদেশ থেকে স্টাডি করে এসে এখানে কেন অ্যাপ্লাই করছেন? আপনার রেজাল্ট তো অনেক ভালো। আপনি তো ওখানে সেটেল হয়ে যেতে পারতেন ইচ্ছা করলে। আমার বাবা মা এখানে থাকেন আর তারা এদেশে ছেড়ে ওখানে যেতে নারাজ, তাই আমি ফিরে এসেছি। আপনি 5 বছর পর নিজেকে কোথায় দেখতে চান? আপনার পাশে। সরি, মানে 5 বছর পর আপনার পিএ পোস্টে নিজেকে দেখতে চাই। আপনার পরই তো আপনার পিএর জায়গা এই অফিসে। আমার বর্তমান পিএ যদি তার জায়গা ছেড়ে দেয় তাহলে হয়তো জায়গাটা নিতে পারবেন, আদারওয়াইজ নট। শুধু কাজ চাললে হয় না, সবার কাছে গ্রহণযোগ্য থাকতে হয়। আমার পিএকে অপছন্দ করে এমন কেউ এই অফিসে পাবেন না। এনিওয়ে, ইউ আর অ্যাপয়েন্ট। থ্যাংক ইউ ম্যাম। মনে মনে আপনার পিএকে সরিয়ে দাঁড়াতে হবে না, আমি ওকে সরিয়ে দেব। ওকে না সরালে তো আমি আপনার কাছে আসতে পারবো না। এরপর রাজ বেরিয়ে গেল অফিস থেকে। বের হয়ে রাজ একজনকে ফোন করলো। হ্যালো ড্যাড, আমি চাকরিটা পেয়ে গেছি খুব জলদি। আয়রাকে নিজের ভালোবাসার জালে ফেলে আয়রার বাবার সমস্ত ইম্পায়ারের মালিক হব আমি। ওয়েল ডান মাই সান। এসেছিল আমাদের কোম্পানি কিনতে, এবার নিজেদের কোম্পানি তো ফেরত নেবই, তার সাথে আয়রার সমস্ত সম্পত্তিও আমাদের হবে। জি হ্যাঁ, রাজ হলো এই কোম্পানির আগের মালিকের ছেলে। আগের মালিক শফিক সাহেব যখন জানতে পারেন এই কোম্পানির দায়িত্বে আয়রার বাবা আয়রাকে দিয়েছে, তখন সে তার ছেলেকে বিদেশ থেকে ডেকে আনে আয়রাকে প্রেমের জালে ফেলার জন্য। তাদের কাজটা আরও সহজ হয়ে গেল তখন যখন তারা দেখলো আয়রার কোম্পানিতে স্টাফ লাগবে। যেহেতু রাজের লেখাপড়া বিদেশে, তাই এখানে চাকরি পাওয়া তার জন্য খুবই সহজ ব্যাপার ছিল। রাজ বেশ কিছুদিন হলো কোম্পানিতে জয়েন করেছে, তবে সে এর মধ্যে তেমন কিছুই করেনি। এতদিন সবার সাথে ভালোভাবেই চলেছে, তবে রাজ সবসময় সুযোগ খুঁজেছে কিভাবে নিলয়কে ছোট করা যায়, নিলয়কে কোম্পানি থেকে তাড়ানো যায়। কারণ রাজ এইটুকু বুঝতে পেরেছে যে নিলয়কে সরিয়ে আয়রার পিএ না হতে পারলে সে আয়রার কাছে যেতে পারবে না। কারণ নিলয় আয়রার পিএ হওয়ায় সবসময় আয়রার কেবিনে থাকে, তাই রাজ যে আয়রার সাথে আলাদা করে কথা বলবে সেই সুযোগ রাজ পায় না। আবার রাজ এটাও বুঝে গেছে যে স্বেচ্ছায় নিলয়ের পক্ষে চাকরি ছাড়া সম্ভব না, কারণ নিলয় 5 বছরের কন্ট্রাক্টে সই করেছে। চাকরি ছাড়তে হলে নিলয়কে কোম্পানিকে 2 কোটি টাকা দিতে হবে, যেটা নিলয়ের পক্ষে কখনোই সম্ভব না। রাজ একদিন তার বাবার সাথে এই বিষয় নিয়ে কথা বলেছে। বাবা নিলয়ের পক্ষে তো নিজের চাকরি ছাড়া সম্ভব নয়, কারণ কোম্পানিতে সে 2 কোটি টাকা দিতে পারবে না। তাহলে এমন কিছু করতে হবে যেন আয়রা তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। কি করা যায় বলো তো? নিলয় যদি আয়রার সাথে মিসবিহেভ করে তাহলেই তো আয়রা ওকে কোম্পানি থেকে বের করে দেবে। কিন্তু নিলয় এমন কেন করবে? নিলয়কে কিছুই করতে হবে না, যা করার আমরা করব, কিন্তু দোষ হবে নিলয়ের। মানে? আয়রা দেশের সবচেয়ে বড় ব্যবসায়ীদের মধ্যে অন্যতম একজন ব্যবসায়ীর মেয়ে। নিলয়ের মতো একটা কর্মচারী যদি এখন তাকে প্রেমপত্র পাঠায় তাহলে এটা নিশ্চয় আয়রা বা তার বাবা ভালোভাবে নেবে না। তাই এই চিঠি পাওয়ার সাথে সাথে তারা নিলয়কে অফিস থেকে বের করে দেবে। হ্যাঁ, এটা করে দেখা যেতে পারে। এরপর রাজ একজন হ্যান্ডরাইটিং এক্সপার্টকে নিয়ে নিলয়ের লেখা নকল করিয়ে একটি চিঠি লিখালো এবং খামে নিলয়ের নাম ঠিকানা দিয়ে আয়রার বাড়িতে পোস্ট করে দিল। চিঠিটা আয়রার বাবার হাতে পড়লো। চিঠির উপর প্রেরকের জায়গায় নিলয়ের নাম ঠিকানা দেখে বেশ অবাক হলো যে নিলয় কি এমন চিঠি লিখেছে আয়রাকে। তাই সে চিঠি খুলে পড়তে লাগলো। চিঠি পড়ার পর আয়রার বাবা আয়রাকে ডাক দিল। কি হলো, ডাকছো কেন বাবা? তোর জন্য একটা ভালো খবর আছে। কি খাবো? নিলয় তোকে লাভ লেটার পাঠিয়েছে, এই দেখ। কি? অসম্ভব, ইম্পসিবল।
নামুমকিন। কিরে, তুই এইরকম অতিমাত্রায় অবাক হলি কেন? নিলয় লিখবে লাভ লেটার? যে ছেলে পরীক্ষার খাতায় একটা বাড়তি অক্ষর লিখতো না, লিখতে তার বিরক্ত লাগে বলে সে দিবে এত বড় একটা লাভ লেটার? আয়রার বাবা আয়রাকে চিঠিটা ধরিয়ে দিল। তাহলে এটা কি নিলয়ের হ্যান্ড রাইটিং নয়? আয়রা চিঠিটা দেখলো। হ্যাঁ, দেখো তো নিলয়ের হ্যান্ড রাইটিং বলে মনে হচ্ছে। আচ্ছা, অফিসে যাই, তারপরে দেখি। আয়রার মা বাবা মেয়ের সব কথা শুনছিল। আমার কিন্তু অন্য কিছু মনে হচ্ছে। মানে? নিলয়ের এত তাড়াতাড়ি তোকে তো নতুন করে ভালোবেসে ফেলার কথা না। আবার তোর বাবাকে দেওয়ার কথাও এভাবে ভেঙে দেওয়ার মতো ছেলে নিলয় নয়। কথাটা ভুল বলনি। আহা, মন খারাপ করছিস কেন? আমি জাস্ট আমার ধারণার কথা বলছি। আমার কথা তো ভুলও হতে পারে। না, তোমার কথা শুনে আমার মনে হচ্ছে এটা অন্য কারোর কাজ হতে পারে। কারণ নিলয় এরকম ভাবে চিঠি লেখার মতো ছেলে না। কেউ হয়তো নিলয়কে আমার সামনে খারাপ বানাতে চাইছে, এমন চালবাজি করছে। যদি কেউ করে তাকে আমি ছাড়বো না। যা করবি বুঝে করিস। আর তোর বাবার সাথে নিলয়ের দেখাটা একটু তাড়াতাড়ি করিয়ে দে। যত দেরি করব নিলয় তত দেরিতেই তোর কাছে ধরা দিবে। কয়েকদিন পর তো তোমাদের ম্যারেজ অ্যানিভার্সারি উপলক্ষে একটা পার্টি থ্রো করব। সেখানে নিলয়ের সাথে বাবার দেখা করিয়ে দেব। হ্যাঁ, সেটাই ভালো হবে। তবে নিলয় আসবে তো? নিলয়কে পার্টিতে আনার দায়িত্ব আমার। এরপর আয়রা অফিসে গেল। আয়রার কেবিনে রাজ আজ একটু আগে এসেছে, শুধুমাত্র এটা দেখার জন্য যে আয়রা কেমন মনোভাব নিয়ে অফিসে এসেছে। কিন্তু রাজ দেখলো যে আয়রা বেশ হাসি খুশি মনোভাব নিয়েই অফিসে এসেছে। এতে রাজ কিছুটা অবাক হয়। আয়রার কেবিনে রোজকার মতো নিলয় আজকেও আয়রার আগেই এসেছে। আয়রা এসেই নিজের ডেস্কে না বসে নিলয়ের ডেস্কে গেল। আয়রা চিঠিটা নিলয়ের সামনে রাখলো। এসব চিঠি দিয়ে প্রপোজ করলে হবে না। আমার সামনে সিনেমার মতো হাঁটু করে বসে প্রপোজ করতে হবে, তাহলে আমি অ্যাকসেপ্ট করব। কি বলছেন? আপনার কথার আগামাথা কিছুই বুঝতে পারছি না। থাক, আর নাটক করতে হবে না। নিজে আমাকে লাভ লেটার পাঠিয়ে এখন না জানার ভান করছে। নিলয় আবার চিঠিটা খুলে এক নজর দেখে বলল, হাতের লেখাটা আমার মতো, তবে এই চিঠিটা আমি লিখিনি। কেউ আমার নাম দিয়ে মজা করেছে আপনার সাথে। তুমি সত্যি এই চিঠি লেখনি? না, আমি লিখিনি। আমি প্রপোজ করলে সামনাসামনি করি। এরকম চিঠি দিয়ে প্রপোজ করা আমার পোষায় না। চাইলে তানিশাকে জিজ্ঞেস করতে পারেন। আয়রাকে রাগানোর জন্য বললাম। শাট আপ, নিজের কাজ করেন। এরপর নিলয় আর আয়রা দুজনেই ভাবতে লাগলো কে এই কাজটা করতে পারে। মনে মনে চিন্তা করছি, আমার হাতের লেখা নকল করে, আমার নাম ঠিকানা ব্যবহার করে কে আয়রাকে চিঠি পাঠাচ্ছে আমার নাম করে। তার আসল উদ্দেশ্য কি? মনে মনে নিলয় যখন বলছে এটা তার কাজ নয়, তার মানে আসলেই ও এটা করেনি। কারণ এইসব বিষয় নিয়ে মজা করার মতো মানুষ নিলয় নয়। কেউ মনে হয় নিলয়কে আমার সামনে খারাপ করতে চাইছে, কিন্তু কে করতে পারে? আনিশা তো এমন করবে না। যেই করুক, তার উদ্দেশ্য যদি নিলয়কে আমার জীবন থেকে দূরে সরে দেওয়ার হয়, তাহলে তার অবস্থা আনিশার চেয়েও খারাপ করবে। রাত সেদিন সারাদিনই বিভিন্ন ছলছুতোতে আয়রার কেবিনে গেছে, কিন্তু সে দেখে আয়রা আর নিলয়ের সম্পর্কের মধ্যে কোনো পার্থক্য নেই। এতে রাজ খুবই অবাক হয়। সে ভাবতে থাকলো চিঠিটাকে আয়রা আদৌ পেয়েছে। রাজ কেবিন থেকে বের হয়ে মনে মনে কি ব্যাপার, আয়রা কি চিঠিটা পায়নি? এভাবে বুঝতে পারছি না। এক কাজ করব, ওদের বাড়ির কাজের লোক সকাল 8টায় বাজারে যাই, ওকে ধরে সব জিজ্ঞেস করতে হবে। যাক, আয়রার বাড়ির উপর দুদিন নজর রেখে ভালো হয়েছে। কে কখন কোথায় যায় সব কিছু জানা গেছে। এদিকে আয়রার কেবিনে, ম্যাম, আগামীকাল থেকে আমি আপনার বাড়ি থেকে আপনাকে নিয়ে আসব। আপনি না করবেন না। বাহ, হঠাৎ এত কেয়ার করছো। কেয়ার করার কিছু নেই। আমার নাম ঠিকানা ব্যবহার করে এমন ওগুলো চিঠি গেছে আপনার কাছে। এরপর আপনার কিছু একটা হয়ে গেলে তো পুলিশ আমাকেই ধরবে। তাই আপনাকে বাড়ি থেকে নিয়ে আসার এবং নিয়ে যাওয়ার দায়িত্বটা আমার। নিলয় আসলে বুঝতে পেরেছে তানিশার প্রতি তার সম্পর্কটা ছিল বন্ধুত্বের। তানিশাকে সে ভালোবাসতে পারেনি। আয়রাকেও এখনো ভালোবাসতে পেরেছে কিনা নিলয় জানে না।
তবে আয়রার পাগলামোগুলা নিলয় এনজয় করে, কিন্তু আয়রার সামনে স্বীকার করে না। এই তুমি একটু হেসে কথা বলতে পারো না আমার সাথে? যত সব হুঁ। মনে মনে আমি জানি তুমি আমাকে ভালোবেসে ফেলেছো, তাই আমাকে নিয়ে চিন্তা করছো। এরপর অফিস শেষে নিলয় আয়রাকে তার বাড়িতে নামিয়ে দিয়ে নিজের বাড়ি চলে যায়। পরের দিন সকালে রাজ রাস্তায় আয়রার বাড়ির কাজের লোককে ধরলো। সে প্রথমে কিছু বলল না, তবে রাজ যখন কিছু টাকা দিল তখন সে সব বলতে লাগলো। এবার বলো, আয়রা ম্যাডাম কি গতকাল কোনো চিঠি পেয়েছিল? জি স্যার। চিঠি পেয়ে কোনো রাগারাগি করেনি? না স্যার, উনি তো খুশি হয়েছিলেন। চিঠিটা পড়ে তো মোটেও খুশি হওয়ার কথা নয়। খুশি হবেন না কেন? ম্যাডাম তো নিলয় স্যারকে 5-6 বছর আগে থেকেই ভালোবাসেন। মানে? এরপর কাজের লোক সব বলে দিল। আচ্ছা স্যার, আপনি ওই চিঠির ব্যাপারে এত কিছু কিভাবে জানেন? সেটা তোমার না জানলেও চলবে। এরপর রাজ সেখান থেকে চলে গেল। দূর থেকে এইসব দেখছিল নিলয়। নিলয় রাজকে প্রথম থেকেই পছন্দ করে না। আয়রার প্রতি রাজের চাহনি নিলয়ের কাছে ভালো লাগে না, তাই নিলয়ও সুযোগ খুঁজছিল কিভাবে রাজকে আয়রার জীবন থেকে সরানো যায়। রাজ যে আয়রার বাড়ির কাজের লোকের সাথে কথা বলছিল তা নিলয় দূর থেকে দেখে ফেলে, মানে একদম শুরু থেকেই। তাই নিলয় সেটা ভিডিও করতে শুরু করে। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে যে রাজ কাজের লোকটাকে টাকা দিচ্ছে। এরপর আরও কতক্ষণ কথা বলল, তাতেও শ্যুট হয়ে গেল। যদিও কাজের লোক আর রাজের মধ্যকার কথাবার্তা নিলয় শুনতে পায়নি, ভিডিওতেও সেগুলো শোনা যাচ্ছে না। কাজের লোককে টাকা দিয়ে আয়রার বাড়ির খবর বের করা। দাঁড়া, সময় মতো তোকে ধরা খাওয়াবো। আগে জেনে নেই তুই কি কথা বলছিলি। আগামীকাল আমি ধরবো কাজের লোককে। এরপর নিলয় আয়রার বাড়ি গেল। যদিও ভেতরে ঢুকলো না আয়রার বাবার ভয়ে, আয়রার গাড়ির পাশে দাঁড়িয়ে ড্রাইভারের সাথে গল্প করছিল। এমন সময় আয়রা এলো। কি হলো, তুমি আসলে যখন ভিতরেই এলে না কেন? না থাক, অন্য একদিন যাব, আজকে চলেন। এদিকে রাজ ভাবছে, ও তাহলে এই ব্যাপার, আয়রা নিলয়কে ভালোবাসে। তাহলে তো নিলয়কে আর অফিসে রাখা যায় না। এখন নিলয়ের এমন ব্যবস্থা করতে হবে যেন নিলয় লজ্জায় আর মাথা উঁচু করে কোনোদিন মানুষের সামনে না আসতে পারে। হ্যাঁ, একটা রাস্তা পেয়েছি। একজন চোরকে নিশ্চয়ই অফিসে রেখে দেওয়া হবে না। এরপর নিজেই হাসলো রাজ। এরপর অফিস শেষে রাজ অফিসের অ্যাকাউন্ট্যান্টের কাছে গেল, গিয়ে তাকে 5 লক্ষ টাকা দিল। এর বিনিময়ে অ্যাকাউন্ট্যান্টের কাজ হলো নিলয়ের অ্যাকাউন্টে কোম্পানির অ্যাকাউন্ট থেকে বিশাল অঙ্কের টাকা ট্রান্সফার করে নিলয়কে ফাঁসিয়ে দিতে হবে। অ্যাকাউন্ট্যান্ট সালাম সাহেব টাকার লোভ সামলাতে না পেরে রাজি হয়ে গেল রাজের কথায়। 2 দিন পর রাজ আয়রা আর নিলয়কে কেবিনের বাইরে ডেকে আনে। এনে সবার সামনে বলে, ম্যাম, আমাদের কোম্পানি থেকে 50 লাখ টাকা চুরি হয়েছে। হোয়াট? কিভাবে? ম্যাম, চুরি 2 দিন আগে হয়েছে। আমি আর অ্যাকাউন্ট সালাম সাহেব প্রমাণ জোগাড়ে ব্যস্ত ছিলাম, তাই এখন বলছি আপনাকে। চোরকে আমরা ধরতে পেরেছি। কে চুরি করেছে? নিলয়। হোয়াট ননসেন্স! ম্যাম, এই যে ব্যাংক স্টেটমেন্ট, এখানে দেখেন নিলয়ের আরেকটা অ্যাকাউন্টে টাকা জমা হয়েছে। আর এই যে আমাদের অফিসের সিসিটিভি ফুটেজ, এই দেখেন নিলয় সবার চোখের আড়ালে সালাম সাহেবের কম্পিউটারে কাজ করছে। রাজ গত 2 দিনে ব্যাংকে ঘুষ দিয়ে নিলয়ের নামে অ্যাকাউন্ট খুলেছে, আবার অফিসের সিসিটিভি ফুটেজও এডিট করেছে। এভাবেই নিলয়ের বিরুদ্ধে বিভিন্ন প্রমাণ তৈরি করেছে। নিলয় শুধু চুপচাপ দেখছে, কারণ সে নিজেও বুঝতে পারছে না তার সাথে কি হচ্ছে। আর এদিকে সবাই নিলয়কে নিয়ে বিভিন্ন কথা বলছে, অনেকে বিশ্বাসই করতে পারছে না। ঠিক আছে, আপনারা কাজ করেন। নিলয় আমার সাথে আমার কেবিনে চলুন, আপনার সাথে আমার কথা আছে। ওর সাথে আর কি কথা থাকতে পারে ম্যাম? ওকে পুলিশে দেন। এত বেশি বুঝেন কেন? কোম্পানিটা আমার, তাই যার ডিসিশন নেওয়ার আমি নেব। নিলয়, আমার কেবিনে চলুন। আয়রা আর না দাঁড়িয়ে নিলয়কে নিয়ে তার কেবিনে চলে গেল। আয়রার কেবিনে। আমাকে কি ভরসা করেন? নিজের থেকেও বেশি। আমি নির্দোষ, আমি কোনো চুরি করিনি। সেটা আমি জানি। আপনি বলেছিলেন আপনি 4 দিন পর একটা পার্টি দিবেন আপনার বাবা মায়ের ম্যারেজ অ্যানিভার্সারির উপলক্ষে। সেখানে অফিসের সবাইকে দাওয়াত দিয়েছেন, তাই না? আমি সেখানে সবার সামনেই প্রমাণ করে দেব যে আমি নির্দোষ। আমাকে 4 দিন ছুটি দেন, আর অফিসের সবাইকে বলবেন যে আপনি আমাকে বরখাস্ত করেছেন। কিন্তু আমার মা আর বোনের কথা ভেবে আপনি আমাকে পুলিশে দেননি। কিন্তু কোনো কিন্তু নয়, আমি আমার প্ল্যানের সবটা আপনাকে পরে বলবো। এখন আমার হাতে সময় নেই, আমাকে প্রমাণ জোগাড় করতে হবে।
তবে এতটুকু জেনে রাখুন, আমি কাঁটা দিয়ে কাঁটা তুলতে চাচ্ছি। আর এই 4 দিন আপনি অফিসে আসবেন না, বিপদ হতে পারে। আপনাকে যেটা বলেছি সেটা শুনেন। এরপর নিলয় কেবিন থেকে বেরিয়ে গেল। অনেকেই তাকে অনেক কথা বলল, কিন্তু কোনো কথায় কান না অফিসের বাইরে বের হয়ে গেল। আয়রা পরে সবাইকে বলল নিলয়কে বরখাস্ত করা হয়েছে, নতুন পিএ 4 দিন পর ঠিক করবে, আর সে এই 4 দিন অফিসে আসবে না। নিলয়ের খবরে আর কেউ খুশি না হলেও রাজ খুব খুশি হয়েছে। অফিস থেকে বের হয়েই নিলয় নিজের বেস্ট ফ্রেন্ড সিয়ামের কাছে গেল। সিয়াম হলো পুলিশের এসআই। নিলয় সিয়ামকে সবটা বলল, আর সিয়ামও নিলয়ের এক কথায় নিলয়কে সাহায্য করতে রাজি হয়ে গেল। তো নিজেকে নির্দোষ প্রমাণ করবে কিভাবে? এখন তুই আমার সাথে ব্যাংকে যাবি, যে ব্যাংকে আমার অ্যাকাউন্ট খোলা হয়েছে সেটাতে যাবি। গিয়ে ম্যানেজারের কাছ থেকে সব সত্যিটা শুনবি, সিসিটিভির ফুটেজ নিবি। যে আমার নামে অ্যাকাউন্ট খুলেছে তার চেহারা সিসিটিভিতে নিশ্চয়ই উঠেছে। তোর আর ম্যানেজারের কথা আমি সব ক্যামেরাতে রেকর্ড করব। তারপর অ্যাকাউন্টেন্ট সালমানের বাড়িতে যাব, সেখানেও তুই সব সত্যিটা বের করবি, আর আমি ক্যামেরাতে রেকর্ড করব। সিয়াম আর নিলয় এক এক করে সালাম আর ব্যাংক ম্যানেজারকে ধরে সব সত্যটা বের করলো তাদের কাছ থেকে, এবং উভয়কে অ্যারেস্ট করলো। আর যাতে রাজ পর্যন্ত খবরটা না পৌঁছায়। আর ব্যাংকের ফুটেজও দেখা যাচ্ছে রাজ নিলয়ের নামে অ্যাকাউন্ট খুলছে। সিয়াম, রাজকে নিয়ে আমার আগেও সন্দেহ হয়েছিল। তুই খোঁজ লাগা, ওর আসল পরিচয় বের কর। আর ও কোন উদ্দেশ্য নিয়ে এখানে এসেছে, না হলে বিদেশ থেকে কেউ বিনা কারণে আসে? ঠিক আছে। একদিনে সিয়াম রাজের আসল পরিচয় বের করে ফেললো। সিয়াম নিলয়কেও রাজের আসল পরিচয় জানালো। আমার তো মনে হয় যা প্রমাণ পেয়েছি তাতে তুই খুব সহজেই নির্দোষ প্রমাণিত হয়ে যাবে। হ্যাঁ, তা হব, কিন্তু এতে তো আমার মনের জ্বালা মিটবে না। আমাকে আমার ভালোবাসার মানুষের সামনে চোর প্রমাণ করেছে, মিথ্যা প্রমাণ তৈরি করে। ওকে তো একটু শাস্তি আমিও দিব নাকি? কি করবি তুই? তুই আমার সাথে চল, আয়রার সাথে দেখা করে একসাথে তোদের দুজনকে বলবো যে আমি কি করব। এরপর সিয়াম আর নিলয় আয়রার সাথে একটি রেস্টুরেন্টে গেল। নিলয় সমস্ত প্রমাণ আয়রাকে দেখালো, রাজের আসল পরিচয় বলল। আয়রা প্রচন্ড রেগে গেল। ওর এত বড় সাহস, ওকে আমি এখনই পুলিশে দেব। জীবনে যেন জেল থেকে বের না হতে পারে সেই ব্যবস্থাও করব। সবই হবে, তবে এখন নয়। আগে আমি আমার প্রতিশোধ নেব, তারপর সব হবে। মানে? ও যেমন আমাকে সবার সামনে চোর প্রমাণ করেছিল, আমিও তেমন ওকে সবার সামনে চরিত্রহীন প্রমাণ করব। তবে এতে তোর সাহায্য প্রয়োজন। আমি রাজি, কি করতে হবে বলো? শোনো তাহলে, যেখানে পার্টি হবে সেখানে বিভিন্ন জায়গায় সিসিটিভি ক্যামেরা লাগানো থাকবে। আমি আমার একটা লোককে তোমাদের পার্টিতে ওয়েটার হিসেবে পাঠাবো। সেখানে সিসিটিভি ক্যামেরার বরাবর দাঁড়িয়ে থাকবে, হাতে কোল্ড ড্রিঙ্কসের ট্রে নিয়ে। এরপর সিয়াম সেখানে যাবে, গিয়ে ওয়েটারের হাতে কিছু টাকা দিয়ে একটা গ্লাসে চিনি মিশিয়ে দিবে। এরপর সিয়াম তোমার দিকে ইশারা করবে, ওয়েটার তোমাকে চিনি মেশানো গ্লাসটা দিবে। তুমি সেটাই নিবে আর ড্রিঙ্ক করবে। ড্রিঙ্ক করে এমন নাটক করবে যাতে মনে হয় তোমার নেশা হয়ে গেছে। এরপর রাজকে বলবে তোমাকে যেন তোমার বাড়িতে পৌঁছে দেয়। এরপর রাজকে নিয়ে গাড়ির কাছে যাবে। গাড়ির দরজা খুলে এমনভাবে সিটে শুয়ে পড়বে যেন দেখে মনে হয় রাজ তোমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। এরপর তুমি চিৎকার করবে বাঁচাও বাঁচাও বলে, তখনই আমি পৌঁছে যাব। এরপর বাকিটা আমি সামলে নেব। রাজকে এমন মারা মারবো। কিন্তু ফুটেজ চেক করলে তো দেখা যাবে সিয়াম ড্রিঙ্কে কিছু মিশিয়েছে। সিয়ামের জায়গায় এডিট করে রাজকে আনা হবে। এতে প্রমাণ হয়ে যাবে যে রাজ তোমার পাকে ফাঁসিয়ে তোমার থেকে দূরে সরিয়ে দিয়েছে। এরপর তোমার ড্রিঙ্কসের নেশা জাতীয় ওষুধ মিশিয়ে তোমার ইজ্জত লুটতে চেয়েছে, যাতে তুমি রাজকে বিয়ে করতে বাধ্য হও আর তোমার সব সম্পত্তি সে নিজের নামে করে নিতে পারে। এতে তো ওর অনেক বড় শাস্তি পাবে, তাও আবার অপরাধ না করে। এই শাস্তি না দিলে এরপরে আরো বড় অপরাধের সুযোগ পেয়ে যাবে এবং অপরাধ করেও ফেলবে। এরপর সিয়াম আর আয়রা নিলয়ের প্ল্যানে সম্মতি দিল। পার্টির দিন নিলয়ের প্ল্যান অনুযায়ী সব হলো। আয়রা রাজকে নিজের গাড়ি পর্যন্ত নিয়ে গেল। এরপর বাঁচাও বাঁচাও করে চিৎকার করলো। প্ল্যান অনুযায়ী নিলয় সেখানে চলে আসে আর রাজকে বেধম মারে। ততক্ষণে পার্টিতে উপস্থিত সবাই চলে এসেছে আয়রাদের কাছে। ম্যাম তোর চুরি ধরে সবার সামনে অপরাধী প্রমাণ করবে বলে তুই ম্যামের সর্বনাশ করতেছে। আমি কিছু করিনি, আমাকে ফাঁসানো হচ্ছে। চিৎকার করে সবার উদ্দেশ্যে, তুই যে কি করেছিস সব প্রমাণ হবে, ভেতরে চল। এরপর সবাই ভেতরে গেল এবং প্রজেক্টরে নিলয়ের জোগাড় করা সব প্রমাণ দেখানো হলো।
এরপর রাজ স্বীকার করলো যে আয়রাকে বিয়ের জালে ফেলে আয়রার সম্পত্তি নিজের নামে করে নেওয়াই ছিল তার উদ্দেশ্য, আর এটা সে তার বাবার কথাই করেছে। এরপর পুলিশ রাজকে অ্যারেস্ট করে নিয়ে চলে গেল। পার্টি শেষে আয়রা নিলয়কে অপেক্ষা করতে বলল। নিলয়, তুমি একটু দাঁড়াও, বাবা তোমার সাথে দেখা করবে। ঠিক আছে। মনে মনে আয়রার বাবাকে তো কথা দিয়েছিলাম আয়রার জীবনে আর কখনো ফিরবো না। এখন তো আয়রার অফিসেই কাজ করি, নিশ্চয়ই উনি আমার সমস্যাটা বুঝবেন। এরই মধ্যে আয়রার বাবাও চলে আসলো। হ্যালো ইয়াংম্যান, কেমন আছো? জি স্যার, ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, আমিও ভালোই আছি। বাবা আসল কথা বলো না। বলছি, তোর দেখি তাড়াশ হইছে না। আসল কথা? নিলয়, আই এম সরি। 5 বছর আগে তোমার কোনো দোষ ছিল না। আমি তোমাকে নাটক করতে বলেছিলাম, টাকা নিয়ে আয়রাকে ঠকানোর নাটক। আজকে হঠাৎ এই কথা? এই ডায়েরিটা পড়ো, তাহলে সব বুঝতে পারবে। ডায়েরিটা পড়ে বুঝতে পারবে যেটা হয়েছে সেটা ভুল বুঝাবুঝি কারণে, নিঝুক ভুল বুঝাবুঝির কারণে হয়েছে। আর আমার কথা আমি ফিরিয়ে নিচ্ছি। আয়রার সাথে আমি তোমাকে মেনে নিতে রাজি আছি। এরপর আয়রার বাবা চলে গেলেন। আয়রা আর নিলয় থেকে গেল। নিলয় ডায়েরিটা পড়তে লাগলো। ডায়েরিটা নিলয় যত পড়ছে তত বেশি অবাক হচ্ছে। ডায়েরি পড়া শেষে তানিশা এত বড় বিশ্বাসঘাতকতা করলো? যা হয়েছে সেটা ভুলে যাও, এবার তো আমাকে মেনে নাও। সেটা আর সম্ভব না। মনে মনে বললাম, আমি তোমাকে অনেক আগেই ভালোবেসে ফেলেছিলাম। তোমার বাবার জন্য তোমাকে বলতে পারছিলাম না। এখন যেহেতু উনি আমাদেরকে মেনে নিয়েছেন, এখন আর কোনো বাধা নেই। তবে তোমাকে আজকে মেনে নেব না। তোমার জন্মদিনের দিন তোমাকে প্রপোজ করব। কয়েকদিন পরেই তোমার জন্মদিন। কেন এখন আমাকে তোমার কাছে টেনে নিতে কি সমস্যা?